বাবা মারা যাওয়ার ঠিক ১ মাসের মাথায় আম্মু অন্য একজনের সাথে চলে যায়। তখন আমার বয়স ১২ বছর আর আমার ছোট বোনের বয়স ৫ বছর। আমি মোটামুটি বাস্তবতা বুঝলেও আমার ছোটটা তখন কিছুই বোঝে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার বোন আমাকে জিজ্ঞাসা করে, আম্মু কবে আসবে? আমি নির্বাক হয়ে চোখের পানি ছেড়ে বোনটার কপালে চুমু খেয়ে বলি, আম্মু আমাদের আব্বুকে খুঁজতে গিয়েছে, আব্বুকে পেলেই ফিরে আসবে। আমার নাম আইদ আহমেদ, আমার ছোট বোনটার নাম সোহানা ইসলাম। মা চলে যাওয়ার পর আমার কাকারা মিলে এসেছিল আমাদের ভাই বোনকে এতিমখানায় রেখে আসবে। আমি তখন এতটুকু বুঝেছিলাম কাকারা আমাদের ঘরবাড়ি নিজেদের নামে করে নিতে চাইছে, তাই আমি রাজি হইনি এতিমখানায় যেতে। আমি বলেছিলাম আব্বু রেখে যাওয়া এই বাড়ি থেকে আমরা ভাই বোন কোথাও যাব না, আমি আমার বোনকে লালন পালন করব, আপনাদের কাউকে দরকার নেই। কিন্তু কাকারা জোর জবরদস্তি করে আমাদের কাছ থেকে ঘর বাড়ির দলিলে টিপসই নিয়ে আমাদের ভাই বোনকে একটা এতিমখানায় দিয়ে আসে শহরে। এতিমখানায় গিয়ে দেখতে পেলাম আমাদের মতো আরও অনেক বাচ্চা সেখানে, কিন্তু আনি তো এখানে থাকবে না। আমি আর আমার বোন কোনো নিয়ম শৃঙ্খলার শিকলে বাধা পড়তে চাই না। একদিন সুযোগ বুঝে এতিমখানা থেকে বোনকে নিয়ে পালিয়ে আসলাম। আসার সময় একটা বিড়াল ছানা সাথে করে নিয়ে আসে সোহানা। বিড়াল ছানার নাম দেয় জুজু। আমরা দেখতে পাই দুইজন লোক চুরি করার উদ্দেশ্যে একটা বাড়ির দেয়াল টপকে সেখানে প্রবেশ করছে। প্রথম লোকটা টপকে ভেতরে প্রবেশ করলেও দ্বিতীয়জনের জামা দেয়ালে গেঁথে রাখা পেরেকের সাথে আটকে যায়, আর সে উপর হয়ে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। প্রথম লোকটা বলে, তোরে নিয়ে আসায় ভুল হয়েছে আমার। দ্বিতীয় লোকটা বলল, যা মাফ করে দিলাম। প্রথম লোকটা দাঁত কটমট করে বলল, ফাইজলামি করবি না, শুনছে এই বাড়িতে নাকি একটা মেয়ের আত্মা থাকে, অনেকদিন ধরেই বাড়িটা বন্ধ পড়ে আছে, তাই আমরা এসেছি এই বাড়ির জিনিসপত্রগুলো চুরি করতে। আত্মা তো আর টিভি ফ্রিজ ব্যবহার করে না, খামাখা জিনিসপত্রগুলো এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। দ্বিতীয় লোকটা বলল, বা ওস্তাদ কি বুদ্ধি আপনার, কিন্তু এই আত্মা যদি আমাদের দেখে ফেলে চুরি করতে তাহলে কি হবে না? প্রথম লোকটা বলল, আরে গাধা, এখন গভীর রাত, আত্মা ঘুমিয়ে আছে, আমরা চুপি চুপি সবকিছু নিয়ে বের হয়ে যাব। এভাবে কথা বলতে বলতে দুইজন পা টিপে টিপে বাড়ির ভেতর প্রবেশ করলো। দেখা গেল একটা কালো ছায়ামূর্তি ২ তলার জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল এতক্ষণ। বাড়ির মেইন গেটের ওপারে খোদাই করে লেখা চাঁদের পরি। তারা দুইজনে ঘরে প্রবেশ করে বাটন ফোনের লাইটের আলোতে এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ পাশের রুম থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ হলো। দুজনেই চমকে গিয়ে বুকে থুতু দিয়ে সেই রুমের দিকে এগিয়ে গেল ভয়ে ভয়ে। রুমের দরজাটার ধাক্কা দিতেই ক্যাত করে শব্দ হলো। দরজাটা একটু ফাঁকা হতেই একটা কালো বিড়াল রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। দুজনে আবারও ভয় পেয়ে উল্টে পড়ে গেল। দ্বিতীয় লোকটা বলল, উস্তাদ, আত্মা মনে হয় ঘুমাই নাই, চলেন আমরা চলে যাই, আমার ডর লাগতেছে। প্রথম লোকটা ফিসফিস করে ধমক দিয়ে বলল, চুপ, আত্মা আত্মা বলতে কিছু নেই, দেখলি না ওটা একটা বিড়াল ছিল, এখন চুপচাপ সব জিনিসপত্র বস্তায় ভরা শুরু কর। দ্বিতীয় লোকটা ভয়ে ভয়ে চারিদিকে তাকাচ্ছে আর সবকিছু বস্তায় ভরছে এক এক করে। প্রথম লোকটা ঘুরতে ঘুরতে অন্য একটা রুমে ঢুকে পড়ল। মোবাইলের হালকা আলোতে চোখে পড়ল বেশ বড় একটা আলমারি। লোকটা ভাবল আলমারির ভেতর হয়তো অনেক সোনা গহনা থাকতে পারে। লোকটার চোখ জলজল করে উঠল। সে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল। এদিকে দ্বিতীয় লোকটা ছোট ছোট জিনিসগুলো বস্তায় ভরছিল। হঠাৎ তার পেছনে এসে দাঁড়ালো একটা মেয়ে মূর্তি। মেয়েটা গড়গড় শব্দ করছিল পেছনে দাঁড়িয়ে। লোকটা ভাবল তার ওস্তাদ এসে দাঁড়িয়েছে পেছনে, তাই সে না তাকিয়ে বলল, ওস্তাদ, আপনারা কতদিন কইছি ভালো ডাক্তার দেখায় গলার চিকিৎসা করেন, আপনার গড়গড়ান হলে আমার রাগ উঠে যায়। এদিকে প্রথম লোকটা আলমারির সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে আলমারিটা খুলল। আলমারি খুলতেই ভয়ঙ্কর একটা মেয়ে মূর্তি তার গলা চেপে ধরে বলল, আমার বাড়িতে চুরি করার সাহস হয় কিভাবে তোদের? দ্বিতীয় লোকটা চিৎকার করে দৌড়ে আসে সেখানে। ওস্তাদ, ওইখানে সেই আত্মা। এসে দেখে তার ওস্তাদের গলা চেপে ধরে আছে সেই মেয়ে মূর্তি। তার ওস্তাদ কোনো কথা বলতে পারছে না, শুধু গঙ্গানির মতো আওয়াজ করছে। এই দৃশ্য দেখে লোকটা জোরে চিৎকার করে উঠল। 10 বছর পর বাইরে থেকে সোহানা ডাকছে, ভাইয়া, এই ভাইয়া, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। আমি একটু কাচুমাচু করে আবার ঘুমিয়ে পড়লাম। সোহানা এবার দরজা বাড়ি দিয়ে ডাকছে, ভাইয়া, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, তাড়াতাড়ি উঠতে বলছি তোকে। এবার একটু বিরক্ত হয়ে উঠে এক চোখে ঘুমিয়ে আরেক চোখ খুলে বিছানা থেকে নেমে দরজা খুলে বললাম, কি রে ভেন্ডি, সকাল সকাল এমন শুরু করছিস কেন? সোহানা রেগে বলল, আইদ্যা তোরে কতবার বলেছি আমি ভেন্ডি বলবি না। তুই যে নাক ডেকে ঘুমাচ্ছিস, তোর কি মনে নেই আজকে এই বাসার মালিক ফিরে আসবে? এসে যদি দেখে আমরা তার বাড়ি দখল করেছি তাহলে আবার আমাদের জেলে যেতে হবে। আমি এবার 2 চোখ খুলে ডলতে ডলতে বললাম, কস কি ভেন্ডি? তো এই কথাটা তুই আমাকে আগে বলবি না? তাড়াতাড়ি ব্যাগপত্র গোছগাছ কর, আমি একটু অফিস থেকে আসি। সোহানা বলল, তোর আবার অফিস আসলো কোত্থেকে? তোর তো নিজের নামটা ছাড়া আর কিছুই নাই। আমি বললাম, আরে বাথরুমে যাচ্ছি, বড় বড় সমস্যার সমাধান বাথরুমে বসে চিন্তা করলে পাওয়া যায়, তাই এটা একটা অফিসের চেয়ে কম কিসে? সোহানা নাট ছিটকে বলল,
ইহ, যা এখান থেকে খচ্চর পোলাপান। আমি হাসতে হাসতে চলে গেলাম বাথরুমে। আসলে এতিমখানা থেকে পালিয়ে আসার পর কোথায় থাকবো, কি খাবো, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমার জিনিয়াস মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করলাম। শহরে এমন অনেক বাসা বাড়ি আছে যেগুলোর মালিক কাজের জন্য বাইরে যায়, তখন বাসা খালি থাকে আর খাবার দাবারও থাকে সেসব বাসায়। তাই এমন বাসা খুঁজতে লাগলাম যেটা তালা দেয়া। প্রথমে সেই বাসার দরজার তালার সাথে একটা ছোট পাথর বেঁধে রেখে আসতাম। তারপর 2 দিন পরে চেক করতাম সে পাথরটা কি এখনো আছে নাকি নেই। যদি দেখতাম পাথর নেই, তার মানে এই তালা খোলা হয়েছিল, এই বাসা পুরোপুরি ফাঁকা না, মানুষের আসা যাওয়া হয়। আর যেই বাসার তালা পাথর 2 দিন পরও থাকতো, তাহলে বুঝে নিতাম বাসার মালিক সত্যি নেই, এ বাসা খোলা হয়নি। তারপর নকল চাবি দিয়ে তালা খুলে আমি আর আমার বোন সেখানে নিজেদের মতো করে থাকতে শুরু করতাম। মালিক আসার আগে আমরা আবার সেই বাসা ত্যাগ করতাম, আবার অন্য বাসা খুঁজে নিতাম। এইভাবেই 3 বার ধরা পড়ে জেলে গিয়েছিলাম, কিন্তু আমি কুকুরের লেজ, আমি কি সোজা হব নাকি? এভাবেই বিভিন্ন লাক্সারিয়াস বাসায় তাদের খাবার দাবার খেয়ে জীবন চলে যাচ্ছে। সোহানাও অনেক হ্যাপি। আমাদের ভাই বোনের কোনো চিন্তা নেই, না ভবিষ্যৎ আর না অতীত। বর্তমান নিয়ে দারুণ কাটছে আমাদের। সোহানা ডেকে বলল, ভাইয়া তাড়াতাড়ি কর, বাইরে গাড়ি এসে থেমেছে, হয়তো মালিক চলে এসেছে। এটা শুনে আমি ব্রাশ মুখে নিয়েই দৌড়ে বের হয়ে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বললাম, চল চল, পেছনের দরজা দিয়ে বের হতে হবে এখন। জুজু কোথায়? সোহানা বলল, আরে ওর কথা তো মনেই নাই। জুজু কই তুই? জুজু? আমি জানলা দিয়ে দেখলাম একটা টাকওয়ালা মাথা গাড়ি থেকে নামছে, সাথে তার 2 বাচ্চা আর বউ। তারা গাড়ি থেকে নেমে বাসার দিকে আসছে। আমি বললাম, সোহানা জলদি জুজুকে নিয়ে আয়, তারা আসছে। সোহানা জুজুকে খুঁজতে খুঁজতে দেখলো ফ্রিজের ওপর চিটপাটাং হয়ে ঘুমিয়ে আছে। সোহানা গিয়ে জুজুকে কোলে নিয়ে তাড়াতাড়ি এসে বলল, ভাইয়া চল। জুজু চোখ খুলে ম্যাও করে উঠল, হয়তো বলছে যে আমাকে আরেকটু ঘুমাইতে দে বাল। আমি আর সোহানা তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। এদিকে বাসার মালিক ঘরে ঢুকে অবাক, এ কি অবস্থা বাসার, সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, মনে হচ্ছে শুধু এই বাসায় ভূমিকম্প হয়েছে। মালিক মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি আর সোহানা একটা পার্কে এসে নিজেদের ব্যাগপত্র রেখে বসলাম। সোহানা জুজুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এখন আবার কোন বাসা? আমি বললাম, আরও কয়েকটা বাসায় তালা পাথর রেখেছি, গিয়ে দেখতে হবে কোনটায় পাথর আছে, সেখানেই থাকবো। সোহানা বলল, ভাইয়া আমার খিদে পেয়েছে, আইসক্রিম খাবো। আমি বললাম, খিদে লাগলে আইসক্রিম কেন খাবি তুই? তুই অন্য কিছু খা, রুটি খা, বিস্কিট খা। সোহানা বলল, যা, ওসব খাই কুত্তারা, তোর কি আমার কুত্তা মনে হয় নাকি? আমি বললাম, অ্যানি সন্দেহ। সোনা রেগে বলল, তুই কুত্তা, এখন আমার জন্য আইসক্রিম আনবি, না হলে আমি চিল্লায় লোক জড়ো করে বলবো তুই আমার কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস। এখন বল, আইসক্রিম খাওয়াবি নাকি গণধোলাই খাবি? আমি ভ্রুকুচকে বললাম, তোর মতো বোন যার আছে তার শত্রু দরকার নাই, এখানে বস, আমি আইসক্রিম নিয়ে আসছি। আমি উঠে চলে গেলাম আইসক্রিম আনতে। এখনও সকাল হওয়ায় তেমন দোকানপাট খোলা হয়নি। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে আসলাম। অবশেষে পেয়ে গেলাম। একটা আইসক্রিম কিনে যখনই চলে আসতে যাব, এখনই ভুলবশত একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। আমি রাগ হয়ে কিছু বলতে যাব, তার আগে মেয়েটা বলল, ওই মিয়া, চোখ কি পেছনের পকেটে নিয়ে ঘোরেন নাকি? আশেপাশে দেখে চলতে পারেন না? আমি হাঁ করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা কি বলছে তার একটা কথা আমার কানে ঢুকছে না। আমি শুধু ওর কথা বলার অঙ্গিভঙ্গিগুলো দেখে মুচকে মুচকে হাসছি। এত সুন্দর মানুষ হয় নাকি? এজন্য জান্নাত থেকে পালিয়ে আসা হুর। গালের টোল পরা মেয়েটার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। হালকা লালচে চুলগুলো সকালে স্নিগ্ধ বাতাসে উড়ছে। মেয়েটা বারবার চুলগুলো হাত দিয়ে কানের পেছনে সরিয়ে দিচ্ছে। আমার উপর রাগ দেখিয়ে মেয়েটা চলে গেল। আমি এখনও সেভাবেই দাঁড়িয়ে আছি। মেয়েটার ঘোর যেন কিছুতেই কাটছে না আমার চোখ থেকে। হঠাৎ মনে পড়ল সোহানা পার্কে বসে আছে আইসক্রিমের জন্য। আমি হুশে এসে তাড়াতাড়ি আরেকটা আইসক্রিম কিনে যেতে লাগলাম পার্কের দিকে। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছি। হঠাৎ আমার চোখ গেল রাস্তা থেকে একটু দূরে অনেক বড় একটা বাড়ির দিকে। বাড়িটা সম্পূর্ণ সাদা রঙের। একটু এগিয়ে গিয়ে দেখলাম বাড়ির গেটে তালা দেয়া। আমার মনে লাড্ডু ফুটল। একটা ছোট পাথর উঠিয়ে তালার উপর রেখে দিলাম। যদি এই বাড়িতে কেউ না থাকে তাহলে আগামীকাল এখানে আসবো থাকার জন্য। গেটের উপরে তাকিয়ে দেখলাম সেখানে লেখা চাঁদের পরী। তার মানে এই বাড়ির নাম চাঁদের পরী। আমার তো ইচ্ছে করছে এখনই এই বাড়িতে ঢুকে পড়ি। বাইরে থেকে এত সুন্দর, না জানি ভেতরে কতই না জাঁকজমকপূর্ণ হবে। তালার উপর পাথরটা রেখে তাড়াতাড়ি করে পার্কে চলে এলাম। এদিকে আমরা দেখি বাড়ির জানালা দিয়ে কেউ একজন আইদের উপর নজর রাখছে। আইদ সেখান থেকে চলে যাওয়ার পর জানালার একটা কাঁচ ঠাস করে ভেঙে গেল। পার্কে এসে দেখলাম সোহানা এক মন অন্যদিকে তাকিয়ে কি যেন দেখছে। খেয়াল করলাম একটা মহিলা তার 5 থেকে 6 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে খেলা করছে। বুঝতে পারলাম সোহানা আবার মায়ের কথা মনে করে মন খারাপ করে বসে আছে। আমি গলা খাকুনি দিয়ে বললাম, ভেন্ডি, এই না তোর আইসক্রিম। সোহানা চমকে গিয়ে এদিকে তাকিয়ে বলল, আরেকবার যদি আমাকে ভেন্ডি কস
তাহলে তোর দাঁত খুলে এমন জায়গায় লাগিয়ে দিব যেখানে দাঁতের কোনো দরকার নেই। আমি একটু চিন্তা করে বুঝলাম ও কোথায় লাগানোর কথা বলেছে, তাই বললাম, চেতিস না, না আইসক্রিম খা। সোহানা আইসক্রিমের প্যাকেট খুলে দেখলো শুধু একটা কাঠি, আর আইসক্রিম গলে একদম পানি হয়ে গেছে। এটা দেখে সোহানা সেটা ফেলে দিয়ে ব্যাস ভ্যা করে কান্না করে দিল। আমি ওকে বোঝাতে লাগলাম, দেখ বইন, অনেক দূর থেকে আনছি, তাই গলে গেছে, কান্দিস না, আমি তাকে আবার কিনে দেব। কিন্তু সোহানা বাচ্চাদের মতো করে কান্না করেই যাচ্ছে। এর মাঝে জুজু গিয়ে সেই ফেলে দেওয়া আইসক্রিমের প্যাকেটে মুখ ঢুকিয়ে খেতে লাগলো। খাওয়া শেষে জুজু আর প্যাকেট থেকে তার মুখ বের করতে পারছে না, তাই মাটিতে শুয়ে ম্যাও ম্যাও করতে লাগলো। এটা দেখে সোহানা হেসে দিল। আমিও হাসতে হাসতে সোহানার পাশে বসলাম। জুজু হয়তো বলছে, আরে হনুমানের বাচ্চাগুলা, মজা নিস না, আমার মুখ থেকে এটা সরা বলতেছি। অবশেষে জুজু প্যাকেট থেকে নিজের মুখ বের করে সে সোহানার কোলে বসে পড়ল। আমি বললাম, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে আসছি, সবকিছু ঠিক হলে 2 দিন পর আমরা সেই রাজপ্রাসাদে উঠব। সোহানা বলল, তাহলে এই 2 দিন কোথায় থাকবো? আমি বললাম, চল, এর আগে আরও 3টা বাড়িতে পাথর রেখে এসেছিলাম, আপাতত সেখানে গিয়ে দেখি, একটা না একটা বাসা পাবোই থাকার জন্য। এই বলে সোহানার আমি রওনা হলাম। কিন্তু সেদিন যেন দুর্ভাগ্য আমাদের চেপে বসেছে। যে 3 বাসায় পাথর রেখেছিলাম সে বাসার মানুষজন এসে পড়েছে। এই 10 বছরের প্রথম এমন হলো। আজকে রাত রাস্তায় কাটাতে হবে বোঝা যাচ্ছে। দুপুরে একটা হোটেলে গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আমরা। এভাবে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। আস্তে আস্তে মানুষজন তাদের নিজেদের বাসায় ফিরতে লাগলো। পাখিরাও কিচিরমিচির করে আপন বাসায় মাথা গুঁজে নিল। রাত তখন প্রায় 1টা। আমি আর সোহানা রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছি। সোহানা আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাইয়া, তোর কি এখনো মাকে মনে পড়ে? আমি বললাম, পরে তো, তবে ভালোবাসার স্থান থেকে না, মনের মাঝে ঘৃণার স্থান থেকে মনে পড়ে। যদি কখনো দেখা হয় তার সাথে, তাহলে শুধু বলবো, আমাদের জন্ম না দিলেই তো পারতে। সোহানা কেঁদেতে বলল, জানোস ভাইয়া, আমি আগে ভাবতাম মা বাবা না থাকলে হয়তো পৃথিবীতে বেঁচে থাকাই যায় না, কিন্তু তোর মতো ভাই যার আছে তার মা বাবা না থাকলেও চলবে। পরের জন্ম বলে যদি কোনো কিছু থাকে, তাহলে সেই জন্মেও সৃষ্টিকর্তার কাছে তোকেই ভাই হিসেবে চাইবো আমি। আমি কিছুক্ষণ সোহানার দিকে তাকিয়ে থেকে চোখের পানি লুকিয়ে বললাম, কিন্তু আমি তোকে পরের জন্মে বোন হিসেবে চাই না। সৃষ্টিকর্তার কাছে চাইবো পরের জন্মে যেন আমাকে একটা কিউট পরীর মতো দেখতে বোন দেয়। সোনা রেগে বলল, তার মানে আমি কিউট না? আমি বললাম, ভুলেও এই কথা মুখে আনিস না, তোরে দেখলে মনে হয় মূলার জন্ডিস হয়েছে। সোনা আরও রেগে আমাকে কিল ঘুষে মারতে মারতে বলল, কুত্তা, তোর 7 জন্মের ভাগ্য আমার মতো বোন পাইছোস, নিজের চেহারা দেখছোস, পোকায় খাওয়া আমের মতো দেখা যায় তোরে। আমি হাসতে লাগলাম। এর মাঝেই মনে হলো কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি বললাম, ভেন্ডি, তুই কি শুনছোস কেউ কান্না করছে? সোহানা কান পেতে বলল, হ্যাঁ, একটা মেয়ের কান্নার আওয়াজ এটা, কিন্তু এটা আসছে কোথা থেকে? আমি উঠে চারিদিকে খুঁজতে লাগলাম। বুঝতে পারলাম রাস্তার ওপাশে বড় গাছটার পেছন থেকে আসছে কান্নার আওয়াজ। সোহানা আর আমি সেদিকে এগিয়ে গেলাম। জুজু বেঞ্চের উপর ঘুমিয়েছিল। রাস্তায় কোনো মানুষ বা গাড়ি কিছুই নেই। দূর থেকে মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে। আমরা দুজন ধীরে ধীরে রাস্তার এপাশ থেকে গাছের কাছাকাছি আসতেই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। একটু অবাক হলেও আস্তে আস্তে গাছের পেছনে এসে দেখলাম সেখানে কেউ নেই। তাহলে কি আমরা দুজন এতক্ষণ ভুল শুনলাম? সোহানার আমি একে অপরের দিকে তাকিয়ে আছি। আমি গাছটা চারিদিকে ঘুরে দেখতে লাগলাম, আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম এখানে কেউ ছিল নাকি। হঠাৎ সোহানা ডাক দিল, ভাইয়া, ওটা কি? আমি দেখলাম সোহানা রাস্তার ওপাশে আঙুল দিয়ে ইশারা করে ভয়ার্থ চোখে তাকিয়ে আছে। আমি দেখলাম সেই বেঞ্চের ওপর সাদা 3 পিস পরা একটা মেয়ে আকৃতির বসে ঘুমন্ত জুজুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চুল দিয়ে মেয়েটার মুখ ঢেকে আছে বিধায় তার চেহারা দেখা যাচ্ছে না। সোহানা বলল, ভাই, ওটা পেতনি, ও জুজুর ক্ষতি করবে। আমি হেসে বললাম, পাগল নাকি তুই? এসব ভূত পেতনি মানুষের কল্পনার মন গড়া কথা, চল গিয়ে দেখি সে কে। আমি এগিয়ে যেতে লাগলাম। সোহানা শক্ত করে আমার হাত ধরে পেছন পেছন আসলো। আমি গিয়ে সামনে দাঁড়িয়ে কিছু বলার আগে মেয়েটা বলে উঠল, ঘুম হলো মৃত্যুর প্রথম ধাপ। যদি বিড়ালটার আত্মা এখনো শরীরে ফিরে না আসে, তাহলে আমরা সেটাকে মৃত্যু বলে থাকি। আমি আর সোহানা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, কে আপনি? তখন একটা দমকা হাওয়া এসে মেয়েটার চেহারার উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। আমি হা করে তাকিয়ে রইলাম। এটা সেই সকালে দেখা হওয়া মেয়েটা। সাদা 3 পিসের সাথে মেয়েটার গায়ের রং যেন একদম মিলেমিশে একাকার। আমি হা করে তাকিয়ে থাকতে দেখে সোহানা বলল, মুখ বন্ধ কর, গন্ধ বের হচ্ছে। আমি মুখ বন্ধ করে থতমত খেয়ে গেলাম। আপনি আপনি এত রাতে এখানে কি করছেন? মেয়েটা বলল, বাসা থেকে ঝগড়া করে বের হয়ে এসেছি। 7 মাস সারাদিন ঘ্যান ঘ্যান করে কানের কাছে, আর ভালো লাগে না। তাই মাঝে মাঝে আমি রাতের নিস্তব্ধ শহরের অলিগলি দিয়ে ঘুরে বেড়াই। আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমার বাড়িতে আপনাকে স্বাগতম মিস নাম না জানা পড়ি। সোনা বলল, তোর আবার বাড়ি আসলো কোত্থেকে? আমি সোনার কানে কাছে গিয়ে ফিসফিস করে বললাম, পুরো পৃথিবীই তো আমার বাড়ি, তুই চুপ থাক, বড় ভাই সেটিং হচ্ছে সেটা উপভোগ কর। মেয়েটা বলল, আমি শুনে ফেলেছি, এসব সেটিং ফিটিংয়ের কথা বাদ দাও।
এখন বলো তোমরা এত রাতে এখানে কেন? তোমাদের বাড়ি কোথায়? সোহানা সত্যিটা বলার জন্য মুখ খুললে আমি ওর মুখ চেপে ধরে বললাম, আসলে আমরা ভাই বোন মাঝে মাঝে আপনার মতোই রাতে ঘোরাফেরা করি। শহরের শেষ মাথায় যে সাদা রঙের একটা বড় বাড়ি আছে, সেটাই আমাদের বাড়ি। সময় পেলে কখনো আইসেন, চা কফি খাবেন, প্রেম হলে হবে, না হলে নাই। মেয়েটা সুন্দর করে একটা হাসি দিয়ে জুজুর দিকে তাকিয়ে বলল, আপনাদের বিড়ালটা অনেক কিউট। বিড়ালটার সাথে দেখা করার জন্য হলেও আমি আসবো আপনাদের বাসায়। সোহানা বলল, তোমার চেহারা তো উজ্জ্বল কিভাবে? দেখে মনে হচ্ছে চেহারা থেকে আলো ছড়াচ্ছে। কোন সোনো মাখো চেহারায়? মেয়েটা হেসে বলল, আমরা কোনো ক্রিম মাখি না, আমরা জন্মের পর থেকেই এমন হই। তবে বড় হওয়ার সাথে সাথে আমাদের আচার আচরণ অনুযায়ী সৌন্দর্য বৃদ্ধি বা লোপ পায়। যার আচরণ যত সুন্দর, তার সৌন্দর্য তত উজ্জ্বল। এবার আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমরা মানে? মেয়েটা একটু থতমত খেয়ে বলল, আমরা মানে মেয়েরা। মেয়েদের সৌন্দর্য তার ব্যবহারে ফুটে ওঠে। আপনার বোন অনেক সুন্দর, নিজের যত্ন নিও সোহানা, তাহলে নিজেই নিজের উপর ক্রাশ খাবে। সোহানা একটু লজ্জা পেয়ে আমাকে বলল, দেখ, অন্যরা ঠিকই বুঝলো আমি সুন্দরী, তুই বুঝলি না। এবার টাকা জমিয়ে তোকে ভালো কোনো চোখের ডাক্তার দেখাবো। আমি সোহানার কথা এড়িয়ে বললাম, আচ্ছা আপনার নাম কি? মেয়েটা বলল, আমার এখন যা করছি তাই আমার নাম। এই বলে মেয়েটা সুন্দর করে হেসে চলে যেতে লাগলো। আমরা এখন যা করছি তাই ওর নাম। আমরা এখন কি করছি? কি বলে গেল মেয়েটা? নাম কি ওর? কথার আগামাথা কিছুই বুঝলাম না। সোনা বলল, আরে গাধা, ওর নামই কথা। আমি বুঝতে পেরে জোরে রাগ দিলাম, কথা? আবার দেখা হবে। মেয়েটা একবার ঘুরে তাকিয়ে মন পাগল করা হাসি দিয়ে চলে গেল। আমি বুকের বাঁ পাশে হাত দিয়ে বেঞ্চে বসে পড়লাম। জুজু লেজের উপর আমার পা পড়াতে জুজু লাফ দিয়ে উঠে ওর ভাষায় আমাকে গালি দিল, হালার পুত, দেখে শুনে বসতে পারস না? সোনা বলল, ভাইয়া কি হয়েছে? বুকে হাত দিয়ে রাখছিস কেন? তোর কি হার্ট অ্যাটাক হচ্ছে নাকি? আমি সোহানার গাল টেনে দিয়ে বললাম, না রে ভেন্ডি, তোর ভাইয়া প্রেমে পড়েছে। সকালে সূর্যটা উঁকি মারছে গাছের পাতার ফাঁক দিয়ে। আমি উঠে গেলাম ঘুম থেকে। বেঞ্চে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। সোহানা আমার রানের উপর মাথা রেখেই ঘুমিয়েছিল, তাই আমি নড়াচড়া করলাম না। ও আরেকটু ঘুমাক। এক পলকে সোহানার ঘুমন্ত মায়াবী চেহারার দিকে তাকিয়ে রইলাম। আমি যতই মজা করি না কেন ওর সাথে, আমি তো জানি আমার বোনটা একটা কিউটের ডিব্বা, কোনো পরিচ্ছে কম না। হয়তো বাবা মা থাকলে আমাদের জীবনটা আজ এরকম হতো না। আমাদের জীবনটা খুবই বৈচিত্র্যময়। বেঁচে থাকতে হলে মানিয়ে নিতে হবে, আর যারা মানিয়ে নিতে পারে না তারাই দিন শেষে আত্মহত্যা করে। এর মাঝে সোহানা উঠে শোয়া থেকে না উঠে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কিরে, এভাবে কি দেখোস? আমি একটু হেসে বললাম, না, দেখতেছি তুই আমার বোন হইলি কিভাবে। কোথায় আমি নায়কের মতো দেখতে, আর তুই ফকিন্নির মতো, কোনো মিলই নাই আমাদের। সোহানা উঠে মোড়ামুড়ি দিয়ে বলল, সকাল সকাল মুখটা খারাপ করব না, এখন টাকা থাকলে নাস্তা নিয়ে আয় যা, পেটের ভেতর চৌচৌ করছে ক্ষুধায়। আমি উঠে চলে গেলাম। পকেটে হাত দিয়ে দেখলাম যা টাকা আছে তা দিয়ে শুধু একজনের নাস্তাই হবে। একটু চিন্তা করে সোহানার জন্য 2টা পরাটা আর ভাজি নিয়ে নিলাম সেই টাকা দিয়ে। খিদে তো আমারও খুব পেয়েছে, কিন্তু আমার বোনের ক্ষুধার্ত মুখটা আমি দেখতে পারবো না, তাই হোটেল থেকে 2 গ্লাস পানি খেয়ে নিজের খিদা মিটিয়ে নিলাম। পরোটা নিয়ে সোহানার হাতে দিয়ে বললাম, উফ, আজকে 3টা পরোটা খেয়ে এসেছি হোটেল থেকে, তোর জন্য 2টা আনছি, এবার এটা নিয়ে কান্নাকাটি করিস না কিন্তু। সোহানা পরোটার ব্যাগটা হাতে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর একটা পরোটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আমার ভাইয়ের মুখ দেখলেই বলে দিতে পারি কয়টা পরোটা খেয়েছে। আমি হালকা হেসে বললাম, এত বুঝোস কিভাবে তুই? সোনা বলল, কারণ আমি তোর বোন। আমি হেসে দিলাম। ভাই বোন মিলে ভাগাভাগি করে নাস্তা করে নিলাম। জুজুকেও অল্প কিছু খাওয়ালাম। তখনই দেখলাম একটু দূরে দাঁড়িয়ে সে রাতের মেয়েটা আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমার ভেতরে আবার উথাল পাথাল শুরু হয়ে গেল। সোহানা মেয়েটাকে লক্ষ্য করে হাতের ইশারায় ডাক দিল। মেয়েটার হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল। মেয়েটা এগিয়ে এসে বলল, তোমরা এখনো এখানে? রাতে বাসায় যাওনি? আমি আমতামতা করে কিছু বলার আগেই মেয়েটা ব্যাগ থেকে কিছু মজাদার খাবার বের করে আমাদের সামনে রাখলো। খাবারগুলো দেখে জিভে পানি চলে আসলো। তবুও ভদ্রতার খাতিরে বললাম, এসব কেন? মেয়েটা বলল, আমি কাল রাতে জুজুকে দেখে বুঝেছিলাম ও অনেক দুর্বল, তাই বুঝে নিয়েছিলাম তোমরা একটু অভাবে আছো। আমাকে মিথ্যা না বললেও হতো, আমি জানি তোমরা কিভাবে কোথায় থাকো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আপনি কিভাবে জানেন? সেসব কথা না হয় পরে হবে, এখন পেট পুরে খেয়ে নাও, আমি নিজের হাতে রান্না করে এনেছি। এ বলে আমাদের দিকে খাবারের বাটি এগিয়ে দিল। সোহানা বলল, তুমিও খাও আমাদের সাথে। মেয়েটাই একটু হেসে আমাদের সাথে খেতে বসলো রাস্তার পাশের বেঞ্চের ওপর। এত সুস্বাদু খাবার আমি কোনোদিনই খাইনি। চুরি করে অনেক বড় বড় রেস্তোরাঁ থেকে খাবার খেয়েছি, বড় লোকদের বাসায় ফ্রিজে থাকা দামি দামি খাবার খেয়েছি, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, এই জন্য এক অন্য জগতের খাবার। হঠাৎ সোহানা কেমন যেন করে মাথা ঘুরিয়ে সেখানে পড়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে বললাম, সোহানা, কি হয়েছে তোর? সোহানা। তাকে দেখলাম মেয়েটার মুখে অদ্ভুত একটা হাসি। আমি বুঝে গেলাম এই খাবারে কিছু মেশানো ছিল। আমি বলতে যাব, কি খাওয়ালেন এগুলো আমাদের? তখনই আমার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। সবকিছু ঝাপসা দেখছি চোখে। আমিও জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম
একটা বড় গাছের ছায়ার নিচে আমি শুয়ে আছি। গাছ থেকে বাতাসের লাল পাতাগুলো ঝরে পড়ছে, বিভিন্ন রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে চারিদিকে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। কোথায় আছি আমি তা বোঝার চেষ্টা করলাম। চারপাশে তাকিয়ে দেখলাম সবুজ মাঠ দূর দূরান্ত পর্যন্ত। তার মানে কি আমরা মারা গিয়েছি? আমি কি পরকালে চলে এসেছি? সোহানা কোথায়? আমি চিৎকার করে ডাকতে লাগলাম সোহানাকে, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ গাছের ওপর থেকে নীল রঙের একটা সাপ আমার সামনে পড়ল। আমি ভয়ে পিছিয়ে গিয়ে পড়ে গেলাম। ছোটবেলা থেকে আমি সাপ অনেক ভয় পাই। সাপটা ফুসফুস করে আমার দিকে এগিয়ে আসতে লাগলে আমি উঠে দৌড় দিলাম। জানি না কোন দিকে যাব। চোখের দৃষ্টি যতটুকু যায় শুধু সবুজ মাঠ। প্রাণপণে ছুটছে আমি। এভাবে কতক্ষণ দৌড়ের ওপর ছিলাম তা জানি না। ছুটতে ছুটতে একটা জায়গায় এসে বসে হাঁপাতে লাগলাম। মাথা উঠিয়ে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। সামনে ছোট একটা বাড়ি, অথচ আমি তো দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখলাম না। তখন একটু খেয়াল করে বাড়িটা চিনতে পেরে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। এটা সেই বাড়িটা যেখানে আমার ছোটবেলা কেটেছে। বাবা মা আর আমি ছিলাম এই বাড়িতে। তখনও সোহানা জন্ম নেয়নি। আমি আস্তে আস্তে উঠে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। চারপাশে তাকিয়ে সবকিছু অবাক হয়ে দেখছিলাম। ওই তো আমার সেই নীল গাড়িটা বাবা মেলা থেকে কিনে দিয়েছিল। ওই তো আমার সেই ফুটবলটা যেটাতে খেলতে গিয়ে আমার পা কেটে গিয়েছিল। আমার চক আর সিলেটগুলো এখনও তো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখা আছে। সবকিছু দেখে আমার চোখ থেকে কখন যে এক ফোঁটা পানি নিচে পড়ে গেল জানি না। আমি কিভাবে আবার এখানে চলে আসলাম? কি হচ্ছে আমার সাথে? তখন চোখ পড়ল ডাইনিং টেবিলে খাবার রাখা আছে। মায়ের বানানো কেক আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। আমার ক্ষুধা খুব পেয়েছে, তাই দৌড়ে গিয়ে কেকটা ওঠানোর চেষ্টা করলাম। কিন্তু একে আমি এটা স্পর্শ করতে পারছি না। আমি যেন একটা আলোর মতো সবকিছু আমি ভেদ করে চলে যাচ্ছি। আমি অন্যান্য জিনিসগুলো ধরে দেখতে চাইলাম, কিন্তু কোনো কিছুই আমার শরীরে স্পর্শ করতে পারছে না। তখনই রুমের পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। আইদ, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, রেডি হয়ে নাও। এটা আমার মায়ের কণ্ঠ। আমি ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। আমার পা যেন চলছেই না। এতদিন পর মাকে দেখার অনুভূতি বলে বোঝাতে পারবো না। আমি গিয়ে সেই রুমের দরজার সামনে দাঁড়াতেই মা রুম থেকে বের হয়ে আমাকে ভেদ করে আমার ভেতর দিয়ে চলে গেল। আমি যেন এক মুহূর্তের জন্য অনেকটা ভয় পেয়ে গেলাম। মা তখন প্রেগনেন্ট ছিল, তার মানে সোহানা এখন মায়ের পেটে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মায়ের মুখটা দেখে এত বছর ধরে মায়ের প্রতি জমিয়ে রাখা রাগ ঘৃণা সবকিছু যেন নিমিষেই শেষ হয়ে গেল। আমি দূরে দাঁড়িয়ে এক পলকে মায়ের দিকে তাকিয়ে আছি। মা গিয়ে ডাইনিং টেবিলে আধ খাওয়া কেকটা দেখে একটু রেগে গিয়ে বলল, আইদ, এই ছোট কেকটা তুমি পুরো খেতে পারোনি। বাইরে থেকে আইদ মানে ছোটবেলার আমি দরজায় উকি দিয়ে হালকা উতলিয়ে বললাম, তোমার পেতুতা কত বলো দেখো তো মা, আমি থপ খেয়ে ফেললে তোমার কম পলে দাবে। মা হাসতে হাসতে আমার কাছে গিয়ে আমার চুল টেনে দিয়ে বলল, ওরে আমার বইরা বাবা, আমার জন্য এত চিন্তা তোমার? আমার কম পড়বে না, তুমি এখন পুরো কেকটা খেয়ে নেবে, কোনো কথা বলবে না। ছোট্ট আমি বাধ্য ছেলের মতো কেকটা হাতে নিয়ে খেতে খেতে বললাম, মা, তোমার পেতুটা এত বড় কেমনে এলো? মা বলল, আমার পেটে তোমার জন্য একটা খেলার সাথীকে যত্ন করে রেখেছি, বুঝছো? কয়েকদিন পর তাকে বাইরে আনবো। তোমার মতোই এটা আমার আরেকটা কলিজার টুকরা। ছোট্ট আমি বললাম, এত আদলের কলিজার টুকরা হলে তাকে খেয়ে ফেলতো কেন? তুমি একটা লাক্ষুস। মা হাসতে হাসতে বলল, হয়েছে, অনেক পাকনা পাকনা কথা বলছো। এখন খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এই বলে মা উঠে চলে গেল। আমি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। আমার চোখ পানিতে টলমল করছে। এই বুঝি চোখ থেকে অঝরে পানি ঝরবে। মা আমাকে কতই ভালোবাসতো। এই মা কেন বাবার মৃত্যুর পর আমাকে আর আমার বোনকে ছেড়ে চলে গেল? এই মা আর ওই মায়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে। তখনই ছোট্ট আমি আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসিতে বলল, কেক খাবে? আমি অবাক হয়ে কিছু বলতে যাব, তার আগে অদ্ভুত একটা সাদা রশ্মি এসে আমার চোখে পড়ল। আমি আর কিছু দেখতে পেলাম না সামনে। চোখ বন্ধ করে ডাকতে লাগলাম, মা, আমি এসেছি। মা, আমার সাথে একটু কথা বলো, অনেক মনে পড়ে তোমাকে। হঠাৎ একটা গালে কারো থাপ্পড় পড়তে আমি চোখ খুলে দেখলাম সোহানা আমার পাশে বসে আছে। আমি এখনও সে রাস্তার পাশে বেঞ্চের ওপর শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে সোহানা বলল, কি রে, কোন জগতে ছিলি তুই? মাকে কেন রাখছিলি বারবার? কি হয়েছে তোর? আমি ধরফর করে উঠলাম। কি হয়েছিল আমাদের? ওই খাবারে কি মেশানো ছিল? কথা নামের মেয়েটা কোথায়? তুই ঠিক আছিস তো? সোহানা বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। জানি না ওই মেয়েটা কোথায় চলে গেল। আমি যখন হুঁশে আসলাম তখন তুই এখানে পড়েছিলি। না কোনো মেয়ে ছিল না কোনো খাবার। তোকে অনেকক্ষণ ধরেই জাগানোর চেষ্টা করছিলাম আমি, কিন্তু তুই উঠছিলি না। পরে শুনলাম তুই মা করছিস, তাই থাপ্পড় মারতে তুই উঠে গেলি। আমি গালে হাত দিয়ে বললাম, তুই আমাকে থাপ্পড় মারছোস? তোরে আমি বদদোয়া দিলাম পরের জন্মে যেন তুই টিভি রিমোটে জন্ম নেস।
আর মানুষ তোর ব্যাটারি শেষ হয়ে গেলে যেন থাপড়াইয়া থাপড়াইয়া চালায় তোরে। সোনা বলল, চুপ থাক, এখন বল এটা কি হলো? মেয়েটা নিচ থেকে এসে আমাদের খাবার দিল, তারপর আমরা জ্ঞান হারিয়ে ফেললাম। উঠে মেয়েটাকে আর দেখতে পেলাম না। এতটুকু তো শিওর যে মেয়েটা কোনো মানুষ ছিল না, অন্য জগতের কেউ ছিল। আমি একটু ভেবে বললাম, জানি না সে কে ছিল, তবে আমাকে এমন কিছু দেখিয়েছে যা এখন আমাকে ভাবাতে বাধ্য করছে। আচ্ছা ভেন্ডি শোন, আমাদের মা যে অন্য কারোর সাথে চলে গেছে এটা আমরা আমাদের কাকা আর প্রতিবেশীর কাছ থেকে শুনেছি। আমরা তো কখনো যাচাই করে দেখিনি এটা কি আদৌ সত্যি ছিল নাকি আমাদের মায়ের থেকে আলাদা করার একটা ষড়যন্ত্র। সোহান একটু অবাক হয়ে বলল, হঠাৎ করে তোর এসব চিন্তা হচ্ছে কেন ভাইয়া? আমরা তো মাকে ঘৃণা করি। সে আমাদের ছেড়ে তখন চলে গেছে যখন তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। আমি বললাম, সব সত্যি সবসময় সত্যি হয় না বোন। হলো তোকে একটা গল্প শোনাই। এক গ্রামে দুই বন্ধু ছিল, একজনের নাম সত্য, আরেকজনের নাম মিথ্যা। তারা দুজন দেখতে একই রকম ছিল। মানুষ তাদের আলাদা আলাদা পোশাক দেখে তাদেরকে চিনতে পারত। তারা দুজন একদিন জঙ্গলে শিকার করতে গেল। শিকার করতে করতে জঙ্গলের অনেক গভীরে তারা একটা বড় পানির কূপ দেখতে পেল। তারা দুজন ঠিক করলো এখানে তারা গোসল করবে। তাই নিজেদের কাপড় খুলে কূপের উপর রেখে কূপে নেমে পড়লো গোসল করার জন্য। সত্য ছিল অনেক সাহসী, তাই সে আগে কূপে নামলো। এদিকে মিথ্যা সবসময় সত্যের উপর হিংসা করত, কারণ সবাই সত্যকে বেশি ভালোবাসত। তাই মিথ্যা কূপে না নেমে সত্যর খুলে রাখা জামা কাপড় নিল এবং সত্যকে সেই কূপে একা ফেলে চলে এলো। গ্রামে ফিরে আসার পর সবাই তাকে সত্য হিসেবে গ্রহণ করে নিল পোশাক দেখে। আর ওইদিকে জঙ্গলের কূপে আসল সত্য চাপা পড়ে গেল চিরদিনের জন্য। তখন থেকে পুরো পৃথিবীতে মিথ্যা সত্যর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা সেই মিথ্যাকেই সত্য হিসেবে মেনে নিয়ে চলছি। কেউ আসল সত্যর খোঁজে সেই কূপ পর্যন্ত যায় না। তাই আমাদের মা কি সত্যি সত্যি এমন করেছিল, নাকি আমরা এত বছর একটা মিথ্যাকে সত্যি হিসেবে মেনে নিয়ে আসছি? সেটাই খুঁজতে হবে। আমাদের সেই কূপের কাছে যেতে হবে যেখানে আসল সত্য চাপা পড়েছে। কথা নামের মেয়েটা যেই হোক না কেন, সে আমাদের সত্য দেখানোর জন্য এসেছিল। সোহানা বলল, তার মানে আমাদের এখন গ্রামে আমাদের সেই বাড়িতে যেতে হবে, যে বাড়ি অনেক বছর আগে আমার কাকারা দখল করেছিল। আমি বললাম, হ্যাঁ, সময় হয়েছে আমাদের জিনিস ফিরিয়ে নেওয়ার। এখন আমাদের গ্রামে যাওয়ার জন্য গাড়ি ভাড়া লাগবে, যেটা জোগাড় করার জন্য কিছুদিন এই শহরে থাকতে হবে। সোহানা বলল, আমরা তো চাইলে হেঁটে যেতে পারি। আমি ভ্রুকুচকে বললাম, তোর ব্রেন যে হাঁটুতে সেটা আবার প্রমাণ করলি? 560 মাইলের রাস্তা তুই হেঁটে যাবি, তাই না? সোহানা বলল, তাহলে কোথায় থাকবো আমরা, আর টাকার জোগাড় করবো কিভাবে? আমি একটু চিন্তা করে বললাম, চল গিয়ে দেখি সেই চাঁদের পরিতে আমাদের জন্য জায়গা হয় কিনা। আমরা রওনা হলাম সেই বাড়ির উদ্দেশ্যে। জুজুর খাবারের ঘোর এখনো কাটেনি, সে এখনো ঘুমিয়ে আছে। সোহানা জুজুকে কোলে নিয়ে নিল। আমরা গিয়ে চাঁদের পরি বাড়ির সামনে দাঁড়ালাম। চেক করে দেখলাম আমার রেখে যাওয়া পাথরটা এখনো আছে। তার মানে এই বাড়ি সম্পূর্ণ ফাঁকা। খুশি হয়ে সোহানাকে বললাম, চাবির ছড়াটা দে। সোহানা জুজুকে নিচে রেখে ব্যাগ থেকে চাবির ছড়াটা বের করে এগিয়ে দিল। এখানে অনেক নকল চাবি আছে, সব রকম তালা খোলার চাবি মজুদ আছে আমার কাছে। আমি চারদিকে তাকিয়ে দেখলাম কেউ আছে নাকি আশেপাশে। কাউকে দেখতে না পেয়ে গেটের তালা খুলে ফেললাম। অনেকদিন বন্ধ থাকায় গেটে ঝংঝার ধরে খুব টাইট হয়ে গেছে। জোরে ধাক্কা দিতেই ক্যাচ শব্দ করে গেটটা খুলে গেল। একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো গেট খোলার সাথে সাথে। আমার মনে হলো কিছু একটা আমার শরীর ভেদ করে চলে গেল। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে সোহানা বলল, কি রে ভাইয়া, কি হয়েছে? ভেতরে যাচ্ছিস না কেন? আমি বললাম, না এমনি, আই ভেতরে যাই আমরা। এই বলে ভেতরে পা রাখতেই শরীর কেমন যেন এক শিহরণ বয়ে গেল। ততক্ষণ জুজু চোখ খুলেছে। সোহানা খেয়াল করলো জুজু এক দৃষ্টিতে বাড়ির দোতলায় তাকিয়ে আছে ভয়ার্ত চোখে। ও যেন কাউকে দেখে ভয় পাচ্ছে। সোহানা দোতলার দিকে তাকিয়ে কিছু দেখতে পেল না। তেমন একটা পাত্তা না দিয়ে সোহানা জুজুকে কোলে নিয়ে গেটের ভেতরে পা রাখতেই জুজু চিৎকার করতে লাগলো। আর দুজনে অনেক অবাক হয়ে গেলাম। জুজু অনেক শান্ত প্রকৃতির, ও কখনো এমন চিৎকার করে না। আজ হঠাৎ এমন করছে কেন? জুজু সোহানার হাতে কামড় দিয়ে কোল থেকে লাফ দিয়ে দৌড়ে নেমে গেটের বাইরে চলে গেল। ও যেন এই বাড়িতে ঢুকতেই চাচ্ছে না। কিন্তু কেন? আমরা দেখতে পাই দোতলার জানালা দিয়ে একটা কালো ছায়া আইদ এবং সোহানার উপর নজর রাখছে। তার পেছনে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ ফ্যানের সাথে ঝুলে আছে। কালো ছায়াটা হিংস্র পশুর মতো গড়গড় শব্দ করছে। সোহানা একটু রেগে গিয়ে আবার গেটের বাইরে গিয়ে জুজুকে ধরে এনে আবার ভেতরে প্রবেশ করলো। আমি সোহানাকে বললাম, এই বাসাটা কেমন যেন একটু অদ্ভুত মনে হচ্ছে আমার কাছে। কেমন যেন একটা নিস্তব্ধতা ছেয়ে আছে। এখানে বাতাস অনেক ভারী লাগছে। চল আমরা চলে যাই, অন্য কোনো বাসা দেখব। সোহানা বলল, না আমি যাব না। এত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়িতে 2 দিন না থাকতে পারলে সারা জীবন আফসোস থেকে যাবে। বাড়িটা অনেকদিন ধরেই বন্ধ পড়ে আছে, একটু অদ্ভুত লাগছে। আমরা থাকা শুরু করলেই সব ঠিক হয়ে যাবে। আমি সোহানার কথা মেনে অজ্ঞতা রাজি হয়ে গেলাম।
বাসার ভিতরে প্রবেশ করে দেখলাম এ যেন সত্যি সত্যি রাজপ্রাসাদ। রাজকীয় খাবার টেবিল, রাজকীয় খাট আর মোটা মোটা বিছানা, বড় ওয়াশরুম আর বাথকোমোড, সিলিংয়ের রং বেরঙের লাইটিং। মনোমুগ্ধ হয়ে আমি আর সোহানা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ দোতলা থেকে একটা শব্দ এলো। মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে কাঠের উপর পেরেক ঠুকছে। আমি আর সোহানা একে অপরের দিকে তাকিয়ে বললাম, এটা কিসের শব্দ? জুজু কেমন যেন ভয়ে জড়সড় হয়ে এক কোণে বসে আছে। আমি আর সোহানা সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম। ধীরে ধীরে দোতলায় গিয়ে দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। নিচতলায় যতটাই জাঁকজমকপূর্ণ, দোতলায় ততটাই এলোমেলা নোংরা। চারিদিকে শুকনো কাঠ আর গাছের গুঁড়ি পড়ে আছে। ইঁদুর মরে তার কঙ্কাল পড়ে আছে। ফুলের টবগুলোয় পানি পচে সেগুলো থেকে মশার বংশ বিস্তার হচ্ছে। হঠাৎ সোহানা ডাক দিয়ে ভর্ত গলায় বলল, ভাইয়া এটা কি? আমি তাকিয়ে দেখলাম কালো কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা হয়েছে। জিনিসটা একদম মানুষ আকৃতির। আমি বললাম, ভেন্ডি, এখানে আমাদের আর এক মুহূর্তও থাকা ঠিক হবে না, এখনই চল যাব আমরা। হঠাৎ নিচতলা থেকে জুজুর চিৎকার ভেসে আসলো। জুজু অনেক জোরে জোরে ম্যাও ম্যাও করে ডাকছে। আমরা দুজন তাড়াতাড়ি নিচে গেলাম। নিচে যেতেই জুজুর ডাক বন্ধ হয়ে গেল, কিন্তু জুজুকে কোথাও দেখছিলাম না। সোনা ডাকতে লাগলো, জুজু কোথায় তুই? জুজু, কিন্তু জুজুর কোনো চিহ্ন নেই চারপাশে। আমি এদিক ওদিক জুজুকে খুঁজে বেড়াচ্ছি, প্রতিটা কণায় কণায় খুঁজছি। হঠাৎ আমার চোখ গেল ফ্রিজের দিকে। ফ্রিজের সাইডে দিয়ে রক্ত বেয়ে পড়ছে। আমি সোহানাকে ডাক দিয়ে এটা দেখালে সোহানা ভয় পেয়ে কান্না করে দিয়ে বলল, জুজু। আমি আস্তে আস্তে গিয়ে ফ্রিজের দরজা খুলে ভয় আঁতকে উঠলাম। জুজুর রক্তাক্ত কাটা মাথাটা ফ্রিজে রাখা, সেটা থেকে এখনও টুপটুপ করে রক্ত পড়ছে। সোহানা কাঁপা কাঁপা গলায় পেছন থেকে বলল, ভাইয়া ফ্রিজে কি? আমি কি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে সোহানা এগিয়ে আসলো ফ্রিজের দিকে। আমি তাড়াতাড়ি ফ্রিজটা বন্ধ করে বললাম, কিছু নেই ফ্রিজে। সোহানা বলল, আমি দেখব। ফ্রিজটা খোল ভাইয়া। আমি বললাম, না, তুই এটা দেখতে পারবি না, সহ্য করতে পারবি না। সোহানা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফ্রিজটা খুলে জুজুর কাটা মাথা দেখে চিৎকার করে কান্না করতে করতে বসে পড়ল। আমি গিয়ে সোহানাকে সান্ত্বনা দিয়ে বললাম, এখানে থাকলে আমরাও মরে যাব, চল তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে আমাদের। সোহানা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া জুজুকে ফেলে রেখে কিভাবে যাব? আমাদের সবচেয়ে ভালো বন্ধু ছিল, আমাদের টানাটানির জীবনে সবসময় আমাদের সাথে ছিল, কিভাবে ওকে ছাড়া থাকবো? আমি বললাম, কষ্ট আমারও হচ্ছে, কিন্তু এই বাড়িটা অভিশপ্ত, এখানে থাকলে আমরাও মারা যাব। এই বলে সোহানাকে টানতে টানতে নিয়ে আসলাম বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু এ কি, দরজা কোথায়? আমরা যেদিক দিয়ে প্রবেশ করেছিলাম সেখানে কোনো দরজা নেই। এটা তো একটা দেয়াল, এটা কেমন বাড়ি? চারিদিকে তাকিয়ে দরজা খুঁজতে লাগলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়িতে কোনো দরজাই নেই, শুধু একটা জানালা আছে লোহার গ্রিল দেয়া। আমি দৌড়ে সেই জানালার কাছে গিয়ে গ্রিল ধরে টানতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ মনে হলো আমাদের পেছন থেকে কেউ খুব দ্রুত দৌড়ে চলে গেল। চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। সোহানা ভয়ে আমার হাত চেপে ধরে আছে। হঠাৎ কিচেনের ওদিক থেকে থালা বাসনগুলো ঠাস ঠুস করে পড়তে লাগলো। একটা পিতলের গ্লাস পড়েই গড়িয়ে গড়িয়ে আমার পায়ের কাছে এসে থামলো। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। হঠাৎ পাশের রুম থেকে একটা মহিলা কণ্ঠের কাকুতি মিনতি ভেসে আসলো, আমাকে ছেড়ে দাও, আর মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি আর সোহানা একে অপরের দিকে তাকিয়ে আছি। তারপর একসাথে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। মহিলার কান্নার শব্দ যেন আরও বেড়ে গেল, মনে হচ্ছে তাকে কেউ খুব মারধর করছে। আমি আর সোহানা দরজার কাছে যেতেই কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। সবকিছু যেন নীরব হয়ে গেল, শুনশান নীরবতা বয়ে গেল। আমি উঁকি মেরে রুমের ভেতরে তাকিয়ে দেখলাম কেউ নেই এখানে, একদম ফাঁকা একটা রুম। কিন্তু একটু আগেই তো এই রুম থেকে কান্নার আওয়াজ আসছিল। আমরা আস্তে আস্তে সেই রুমে ঢুকলাম, চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ গেল জানালার পর্দার ওপাশে কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভেবে বললাম, ভেন্ডি, ওটা কি? সোনা তাকিয়ে বলল, কই, কিছু তো নেই। আমি তাকিয়ে দেখলাম সত্যি সেখানে কিছু নেই। মনের ভুল ভেবে যেই না রুমের থেকে বের হতে যাব, তখনই ওপর থেকে একটা সাদা কাপড় পরা লাশ ঝুলে পড়ল। সেটা ফ্যানের সাথে ঝুলেছিল। আমি চিৎকার দিয়ে সেই রুম থেকে বের হয়ে আবার সেই জানালার কাছে এসে দাঁড়ালাম। সোহানা এখনো ভয়ে কাঁপছে। আমি ওকে ভয় কাটানোর জন্য বললাম, কিছু হয়নি, আমরা যেভাবেই হোক এখান থেকে বের হয়ে যাব, নিজেকে শান্ত রাখ। সোহানা কেঁদে দিয়ে বলল, কিভাবে? এই বাড়িতে প্রবেশ করার জন্য দরজা থাকলেও বের হওয়ার জন্য কোনো দরজা নেই। আমরা এখানে মারা পড়বো ভাইয়া, এখানে জীবিত থেকে বের হতে পারবো না। জুজু অলরেডি মারা গেছে, এখানে কিছু তো আছে ভাইয়া। আমি কিছু না বলে জানালার গ্রিল ধরে বাইরে তাকাতেই হঠাৎ আমার চোখ গেল বাইরের বাগানে দুজন লোক কাজ করছে। আমি খুশি হয়ে তাদেরকে ডাক দিলাম, এই যে ভাই, শুনছেন? আমরা এখানে আটকা পড়েছি, আমাদের একটু সাহায্য করুন। কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না, তারা নিজেদের মতো কাজ করেই যাচ্ছে। আমি আবার চিৎকার করে ডাকলাম তাদের,
কিন্তু কোনো লাভ হলো না। খেয়াল করলাম একটা লোকের হাতে কুষ্টি পাথরের আংটি। তারা দুজনেই লাল রঙের জামা পরে আছে। আমি সোহানার দিকে তাকিয়ে বললাম, লোক দুইটা আমার কথা শুনতে পাচ্ছে না কেন? সোহানা এগিয়ে এসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, তুই কাদেরকে সাহায্য করার জন্য ডাকছিস? ওখানে তো কেউ নেই। আমি অবাক হয়ে বাইরে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে কেউ নেই। এই মাত্র তো তারা ছিল সেখানে, হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? আমি আর সোহানা জানালার কাছেই বসে রইলাম। এখন এখান থেকে বের হব কিভাবে? এভাবে ফেসে যাব কখনো ভাবিনি। জুজুর কথা মনে পড়তেই সোহানা কেঁদে দিল। ঠিক তখনই আমাদের অবাক করে দিয়ে জুজু জানালা দিয়ে লাফিয়ে ভেতরে প্রবেশ করলো। এটা দেখে সোহানা আর আমি প্রচণ্ড ভয় পেয়ে দূরে সরে গেলাম। জুজু কিভাবে? ও তো মারা গেছে। কিন্তু জুজু ম্যাও করে সোহানার কোলে গিয়ে বসে পড়ল। আমি দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে দেখলাম সেখানে জুজুর কাটা মাথাটা নেই, আর না কোনো রক্তের ছাপ। সবকিছু যেন উধাও হয়ে গিয়েছে। তার মানে জুজু মারা যায়নি। এটা বুঝতে পেরে সোহানা জুজুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আমার মাথায় একটা জিনিস ঘুরছে, জুজুর মৃত্যুটা আমাদের মনের ধোঁকা ছিল। ধোঁকাটাকেই আমরা সত্য বলে মেনে নিয়েছিলাম। হঠাৎ দোতলা থেকে আবার সেই কাঠে পেরেক ঠোকার শব্দ ভেসে আসলো। এবার সোহানা আর জুজুকে একা ছাড়ল না। ওকে কোলে নিয়েই আমরা ধীরে ধীরে সিঁড়ি পেয়ে দোতলায় উঠতে লাগলাম। আমরা দোতলায় পৌঁছাতেই যথারীতি শব্দটা বন্ধ হয়ে গেল। আমি দেখতে পেলাম একটা পুরাতন কাঠের আলমারি। সেটাতে একটা পেরেক অর্ধেক ঢুকানো। দেখে মনে হচ্ছে কেউ এখানেই পেরেকটা ঠোকার চেষ্টা করছিল। আমি সোহানাকে বললাম, চারিদিকে খেয়াল রাখ। আমি আলমারিটা খুলে দেখছি কি আছে এটার ভেতরে। এই বলে আমি ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেলাম। আলমারির সামনে দাঁড়াতেই কেমন যেন মনে হলো সেটা নড়ে উঠল। ভয়ে ভয়ে এক টান দিয়ে আলমারিটা খুলতেই দুইটা মানুষের কঙ্কাল উপর হয়ে আমার উপর পড়ল। আমি ভয়ে চিৎকার করে উল্টে পড়ে গেলাম। কঙ্কাল দুইটা আমার উপর পড়ল। সোহানা দৌড়ে এসে কঙ্কাল দুইটা সরিয়ে দিল আমার শরীরের উপর থেকে। আমি উঠে নিজেকে সামলে নিয়ে কঙ্কালের দিকে তাকিয়ে দেখলাম অনেকদিন আগে মারা যাওয়াতে তাদের শরীর কঙ্কালে পরিণত হয়েছে, কিন্তু তাদের জামাগুলো এখনো নষ্ট হয়নি। তারা দুজনেই লাল জামা পরেছিল, যেটা আমি ওই দুজন লোককে বাগানে কাজ করার সময় দেখেছিলাম। তার মানে কি ওই দুইজনের কঙ্কালইগুলো? তারা মৃত ছিল? নিশ্চিত হওয়ার জন্য আমি কঙ্কালের হাত চেক করে দেখলাম, হ্যাঁ, সেই কুষ্টি পাথরের আংটিটাও একটা কঙ্কালের হাতে আছে। এই দুজন হচ্ছে সেই চোরগুলো যারা চুরি করতে এসে এখানে মারা গিয়েছিল। তাদেরকে মেরে আলমারিতে ঢুকিয়ে রাখা হয়েছিল। আমি বললাম, ভেন্ডি, আমি দুজনকে বাগানে কাজ করতে দেখেছিলাম আর তাদের কাছেই চিৎকার করে সাহায্য চাইছিলাম, কিন্তু এরা তো দেখি মৃত। তাহলে তারা কারা ছিল? সোহানা বলল, মৃত মানুষকে তুই কিভাবে দেখতে পেলি? হয়তো ওটা তোর মনের ভুল ছিল। এটা বলতে জুজু সোহানার কোল থেকে লাফ দিয়ে সেই কালো কাপড় দিয়ে ঢাকা মানুষ আকৃতির জিনিসটার কাছে গিয়ে ম্যামা করতে লাগলো। এটা দেখে আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে বললাম, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, এটা খুলে দেখতে হবে। সোনা বলল, না ভাইয়া, আমার খুব ভয় করছে, এটা খোলার দরকার নেই। আমি বললাম, এখানে আমরা আটকা পড়েছি, চাইলেও এখান থেকে বের হতে পারবো না, তা আমাদের খুঁজতে হবে এই বাড়ির রহস্য কি। এই বলে জুজুকে নিয়ে সোহানার কাছে দিলাম। তারপর আস্তে আস্তে সেটার উপর থেকে কালো কাপড়টা সরিয়ে দিলাম। আমরা দুজনেই আতকে উঠলাম। এটা তো একটা কফিন, কিন্তু এটা সম্পূর্ণ মানুষের শরীরের আকৃতির। প্রাচীনকালে মিশরে এমন কফিন মানুষের মমি রাখা হতো। কফিনের উপর ঢাকনাটা একদম হালকা করে লাগানো, ধাক্কা দিলেই সরে যাবে। আমি সোহানার দিকে একবার তাকিয়ে কফিনের ঢাকনাটা হালকা ধাক্কা দিতেই সেটা অল্প একটু সরে গেল। এখনই ভেতর থেকে রং বেরঙের কয়েকটা প্রজাপতি বেরিয়ে এলো ডানা ঝাপটাতে ঝাপটাতে। একটা প্রজাপতি এসে আমার হাতের ওপর বসতেই আমি যেন একটা ঘোরের মাঝে চলে গেলাম। আমি দেখলাম মায়ের ডেলিভারি পেইন উঠেছে। মা ব্যথায় ছটফট করছে বিছানায় শুয়ে। আর ছোট্ট আমি মায়ের এই অবস্থা দেখে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। মা কোনো রকম বলল, আইদ, তার বাবাকে টেলিফোন করো তাড়াতাড়ি। ছোট্ট আমি টেলিফোনে বাবার নাম্বার ঘুরিয়ে কল দিলাম। বাবা টেলিফোন উঠালে বললাম, বাবা বাবা। বাবা ওপাশ থেকে বলল, কি হয়েছে আইদ? ছোট্ট আমি বললাম, মা কেমন দানি করতেছে বাবা, তুমি তাড়াতাড়ি বাতায় আতো। এই শুনে বাবা টেলিফোন রেখে দিল। ততক্ষণে মা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি দূরে দাঁড়িয়ে এসব দেখছিলাম। মায়ের এমন অবস্থা দেখে ইচ্ছে করছিল মাকে আমি নিজেই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। কিছুক্ষণের মাঝেই বাবা একজন নার্সকে নিয়ে বাসায় আসলো হন্তদন্ত হয়ে। নার্স বাবা এবং ছোট্ট আমিকে বাইরে অপেক্ষা করতে বলে ঘরের দরজা বন্ধ করে দিল। বাবা টেনশন এদিক ওদিক পায়চারি করছিল। ছোট্ট আমি তখনও বুঝতে পারছিলাম না মায়ের কি হয়েছে। তাই বাবাকে একটু পরপরই জিজ্ঞাসা করছিলাম, বাবা, মায়ের কি হইতে? ঘরের ভেতরে মা কি করতে? বাবা কিছু না বলে শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর ভেতর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসলো। নার্স দরজা খুলে একটা ফুটফুটে মেয়ে বাবুকে নিয়ে বের হয়ে বলল, ভাইজান, মেয়ে হয়েছে আপনার। বাবা আনন্দে কেঁদে দিয়ে মেয়েকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল,
বাবুর মা কেমন আছে? নার্স মন খারাপ করে বলল, আমাকে মাফ করে দিন ভাইজান। বাবা ভয় পেয়ে বলল, কি হয়েছে, কি বলছেন আপনি? নার্স বাবার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, ভাবিকে বাঁচাতে পারিনি। অতিরিক্ত ডেলিভারি পেইন সহ্য করতে না পেরে ভাবি নিঃশ্বাস নিতে পারিনি। বাচ্চাকে তো বাঁচিয়ে নিয়েছে আমি, তবে ভাবিকে বাঁচাতে পারিনি। এটা শুনে বাবা পাগলের মতো কান্না করতে করতে ঘরে প্রবেশ করলো। আমি দূরে দাঁড়িয়ে এটা শুনে অবাক হয়ে গেলাম। সোহানার জন্মের সময় মা মারা গিয়ে থাকলে তাহলে পরবর্তীতে আমাদের সাথে কে ছিল, সে কে? আমিও সেই ঘরে যেতে চাইলে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলে আমি চিৎকার করে মাটিতে বসে পড়লাম। আমার ঘোর ভাঙল। সোহানা দৌড়ে এসে আমাকে ধরে বলল, কি হয়েছে ভাইয়া? আমি অবাক চোখে সোহানার দিকে তাকিয়ে আছি। আমার মা সোহানাকে জন্ম দিয়েই মারা গেছে। তাহলে আমরা যাকে মা বলে জানতাম সে কে ছিল? এটা কিভাবে হতে পারে? আমাকে কিছু বলতে না দেখে সোহানা বলল, কি রে ভাইয়া, কথা বলছিস না কেন, কি হয়েছে? আমি সোহানাকে এই ব্যাপারে কিছুই বললাম না। আমি বললাম, কিছু না। এই বলে আমি তাড়াতাড়ি কফিনের ঢাকনাটা পুরো সরিয়ে ফেললাম এবং যা দেখলাম তাতে হাঁ করে তাকিয়ে রইলাম। আমাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সোহানা বলল, কি আছে ভাইয়া ওর ভেতরে? এই বলে এগিয়ে এসে দেখে অবাক হয়ে বলল, এটা তো সেই কথা নামের মেয়েটা। কফিনের ভেতর কথা নামের মেয়েটার শরীর, মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে। সেই সাদা থ্রি পিসটা পরা, চেহারায় সেই উজ্জ্বলতা। কফিনের ভেতর কথাকে দেখে আমরা দুজনে বেশ অবাক হলাম। এই মেয়েটা এখানে আসলো কিভাবে? কিছু তো মাথায় ঢুকছে না। আমি কথাকে স্পর্শ করে দেখার জন্য হাত বাড়াতেই পেছন থেকে সোহানা আমার মাথায় থাপ্পড় দিয়ে বলল, কি করছিস তুই? আমি বললাম, আরে নেগেটিভ ওমেন, আমি দেখতে যাচ্ছিলাম মেয়েটা কি জীবিত নাকি মৃত। সব কিছুতে উল্টাপাল্টা ভাবস তুই। এদিকে আমরা দেখতে পাই খুবই সুন্দর একটা ফুলের বাগান। বাগানের মাঝখানে একটা বড় ডালিম গাছ। গাছের ছায়ায় বসে আছে কথা নামের মেয়েটা আর একজন বৃদ্ধ লোক। কথা বলল, দাদু, এখন অন্তত আমার শরীরে আমাকে ফিরে যাওয়ার অনুমতি দাও। ওই দেখো, তার আমার শরীর খুঁজে পেয়ে গেছে। বৃদ্ধ লোকটা বলল, একটু দাঁড়াও দাদু ভাই, ওদের মাঝে একজন যদি তোমার শরীরে স্পর্শ করে তাহলেই তুমি নিজের শরীরে ফিরে যাবে। ততক্ষণ পর্যন্ত দেখি ওরা কি করে। এই ভাই বোনকে তো আমার বেশ পছন্দ হয়েছে। কথা বলল, আমারও ওদেরকে বেশ ভালো লাগে দাদু। বৃদ্ধ লোকটা মুচকে এসে বলল, ওদেরকে ভালো লাগে নাকি ওকে ভালো লাগে? ব্যাপারটা কি দাদু ভাই? কথা একটু লজ্জা পেয়ে বলল, দাদু তুমিও না, যা খুশি তাই বলো। বৃদ্ধ লোকটা হু হু করে হেসে দিয়ে বলল, লজ্জা পাওয়ার কি আছে? আর যাই হোক, আইদের সাথে তো তোমার জোড়া লেখা আছে। তোমাকে পূর্ণ মানুষ হতে হলে এমন একজনের সাথে মিলিত হতে হবে যার হার্ট বুকের বাঁ পাশে না হয়ে ডান পাশে হবে। শতকরা 2জন মানুষের হার্ট ডান পাশে হয়ে থাকে, আর সেই 2জনের মাঝে আইদও পড়ে। আইদের হার্ট ডান পাশে। ও তোমার জন্য একদম উপযুক্ত। কথা বলল, তা আমি জানি, আর এজন্যই ওদেরকে চাঁদের পরীতে নিয়ে এসেছে। চাঁদের পরীর অভিশাপ কাটিয়ে আবার আমি সম্পূর্ণ মানুষ রূপে ফিরে যেতে পারি। বৃদ্ধ লোকটা কথার মাথায় হাত দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে দাদু ভাই, শুধু সময়ের অপেক্ষা। সোহানা বলল, ভাইয়া, আমার মনে হয় এটা কথাদের বাড়ি, আর কথাই হচ্ছে চাঁদের পরী। ছোটবেলায় মা আমাকে চাঁদের পরীর গল্প শুনিয়েছিল। যদিও আমার পুরো গল্পটা মনে নেই, যা মনে আছে তা হলো একজন জিন রাজকুমার পৃথিবীতে ঘুরতে এসে একজন মানব মেয়ের প্রেমে পড়ে যায়। তাই সেই জিন রাজকুমার মানুষের রূপ ধারণ করে মানব মেয়ের কাছে দেখা দেয়। মানব মেয়ের নামটা আমার মনে পড়ছে না। আস্তে আস্তে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়। ওইদিকে জিন রাজা এ ব্যাপারে কিছুই জানত না। রাজকুমার সবার অগোচরে মানব মেয়েকে বিয়ে করে। মানব মেয়ে তখনও জানত না তার ভালোবাসার মানুষটা একটা জিন রাজকুমার। একদিন জিন রাজা তার ছেলের এই কর্ম সম্পর্কে জেনে যায়। রাজা অনেক রাগান্বিত হয়ে রাজকুমারকে লোহার খাঁচায় বন্দি বানিয়ে ফেলে এবং 2টা রাক্ষসকে পাঠায় মানব মেয়েকে মেরে ফেলার জন্য। তখন মানব মেয়েটা ছিল সন্তান সম্ভাবনা। মানব মেয়ের পেটে সন্তান আসার পর সে বুঝতে পারে এটা কোনো সাধারণ বাচ্চা না, কারণ বাচ্চাটার পেটের ভেতর থাকাকালীন তার সাথে কথা বলতো, তাকে মা বলে ডাকতো, তাকে সকল বিপদ আপদের সংকেত আগেই দিয়ে দিত। রাজা যে 2টা রাক্ষসকে পাঠিয়েছে মানব মেয়েকে মারার জন্য সে খবর আগেই তার পেটের বাচ্চা বলে দিয়েছে। এই পর্যন্ত বলে সোহানা আর কিছু মনে করতে পারল না। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? সোহানা বলল, তারপর আর মনে নেই ভাইয়া, অনেকদিন আগে শুনেছি মায়ের মুখে, আর তখন আমি অনেক ছোট ছিলাম তাই ভুলে গিয়েছি। আমি কিছু একটা ভাবতে লাগলাম, আমি তো আমার ভীষণে দেখতে পেয়েছি মা সোহানার জন্মের সময় মারা গেছে। তাহলে বাবার মৃত্যুর আগ পর্যন্ত যে মানুষটাকে আমরা মা বলে জেনে এসেছি সে কে ছিল? সোহানা বলল, কি হয়েছে, কি ভাবছিস তুই? আমার কাছ থেকে কি কিছু লুকানোর চেষ্টা করতেছস? আমি একটু আমতামতা করে বললাম, কই কিছু না তো। আরে তুই এই গল্পের বাকিটুকু মনে করার চেষ্টা কর। সামান্য একটা গল্প মনে রাখতে পারস না? তোর মাথায় তো গবরও নাই ভেন্ডি। সোনা রেগে বলল, ফালতু কথা বলবি না। তুই যে আমার ভাই এটা মনে রেখেছি এই বেশি। মনে আছে ছোটবেলায় সেই কথাটা? আমি বললাম, সেই কথা আমার সারা জীবন মনে থাকবে। তুই কিল দিয়ে আমার পিঠ বাঁকা করে ফেলেছিলি।
এখন আমার মেরুদণ্ড বাঁকা হয়ে যায় সেদিনের কথা মনে পড়লে। সোহানা হাসতে হাসতে বলল, আমার কি দোষ? একসাথে ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নে দেখি তুই আমারে গুলি করতে মারতে চাইতেছস। আমি কিছু না ভেবেই তোরা একটা লাথি বসিয়ে দেই। সত্যি সেটা লেগে যাবে কে জানতো। আমি বললাম, খুব মহৎ কর্ম সম্পাদন করিয়েছেন আপনি। এখন আমাকে আমার কাজ করতে দিন, চেক করে দেখি মেয়েটা জীবিত নাকি মৃত। এই বলে আমি কথার গালে হালকা স্পর্শ করতেই কথার শরীর নড়ে উঠল। আমি একটু ভয় পেয়ে পিছিয়ে গেলাম। হঠাৎ কথা চোখ মেলে তাকিয়ে উঠে বসে পড়ল এক ঝটকায়। আমি নিজের হাতের দিকে তাকিয়ে বললাম, আমার হাতে এত শক্তি, মৃত মানুষ জীবিত করে ফেললাম। কথা কফিন থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, আমি মৃত না, গাধা। সোহানা বলল, তুমি কিভাবে জানলে আমার ভাই একটা গাধা? ভাইরাল হয়ে গেল নাকি? আমি সোহানার দিকে চোখ বড় করে তাকিয়ে বললাম, আমি গাধা? সোহানা বলল, তুই নিজেই যেহেতু বললি তাই আমি মেনেও নিলাম, যা। আমি বললাম, চুপ থাক ভেন্ডি। তাকে দেখলাম কথা মিটমিট হাসছে আমাদের ঝগড়া দেখে। আমি বললাম, এই আপনি হাসছেন কেন? আর আপনি এখানে কেন? সেদিন আমাদের দুজনকে কি খাইয়ে বেহুশ করে তারপর উধা হয়ে গিয়েছিলেন? কে আপনি, সত্যি করে বলেন তো? কথা বলল, আমি তোমাকে সত্য দেখানোর জন্যই এই খাবার খাইয়েছিলাম। আশা করি অনেক কিছু জানতে পেরেছ। আমি সোহানার দিকে তাকিয়ে দেখলাম ও জিজ্ঞাসাসুলভ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমতা আমতা করে বললাম, না তেমন কিছু জানতে পারিনি। আপনি কি সেটা আগে বলেন। এটুকু বুঝেছি আপনি আমাদের মতো সাধারণ কোনো মানুষ না। কথা হেঁটে গিয়ে জুজুকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, আমি চাঁদের পরি, এই বাড়িতেই আমি থাকি, তবে সবসময় না। আমি বললাম, তার মানে আপনি আমাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছেন, তাই না? প্রথম যেদিন আপনার সাথে ধাক্কা লাগলো ভুলবশত, সেই দিনই আমি এই বাড়িটা দেখতে পেয়েছিলাম। আপনি তাহলে আমাকে এই বাড়িটা দেখিয়েছিলেন। কথা কোনো উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো জুজুকে নিয়ে। আমি বললাম, সোহানা চল, আমরাও নিচে নামি ওর সাথে, দেখিও কোথায় যাই। সোহানা বলল, আর কত নিচে নামবি? তোরে আমি চাই উপরে ওঠাতে, তুই শুধু নিচেই নামতে চাস। আমি রেগে বললাম, ভেন্ডির ঘরে ভেন্ডি, সিঁড়ি বেয়ে নিচে নামার কথা বলছি। মেয়েটা জুজুকে নিয়ে চলে যাচ্ছে তো। সোনা বলল, আগে বলবি তো, তাড়াতাড়ি চল। আর মেয়েটা কোথায় বা যাবে? ঘরে তো কোনো দরজাই নাই। এই বলে আমরাও তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে অবাক হয়ে গেলাম। দুজন দুজনের দিকে হা করে তাকিয়ে আছি, কারণ আমরা যেদিক দিয়ে প্রবেশ করেছিলাম বাসায়, সেখানে এখন দরজা আছে। কথা সেই দরজা খুলে হেঁটে বের হয়ে যাচ্ছে। আমরা খুশি হয়ে তাড়াতাড়ি দূরে ঘর থেকে বের হয়ে গেলাম। অবশেষে আমরা চাঁদের পরি থেকে বের হলাম। কথা বলল, আবার ফিরে আসতে হবে এখানে। এখন বের হয়ে গেলাম, কারণ রাতে এই বাসা একটা শ্মশানে পরিণত হয়। রাতের বেলা এখানে থাকা মানে মৃত্যু। তাই রাত হওয়ার আগেই তোমাদের বের করে আনলাম। আবার কাল সকালে আসতে হবে। এদিকে দেখা যাচ্ছে বাড়ির ভেতর থেকে কালো ছায়াটা রাগে গড়গড় করতে করতে জানালা দিয়ে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে। কথা একবার পেছনে তাকিয়ে হালকা মুচকে হাসি দিল। এতে করে কালো ছায়াটা রাগে চিৎকার করে উঠল। আমি বললাম, এবারে রহস্য আসলে কি? কথা বলল, সে অনেক লম্বা কাহিনী, পরে কখনো বলা যাবে। আমার ব্যাপারে তোমাদের সন্দেহ দূর করে দিচ্ছে। আমি হলাম অর্ধেক মানুষ আর অর্ধেক পরী। আমার মা ছিল একজন মানুষ আর বাবা ছিল জিন, তাই আমার জন্ম এভাবেই হয়েছে। সোহানা বলল, ভাইয়া এটা তো আমাদের মায়ের বলা সেই গল্পের মতো তাহলে। কথা একটু অবাক হয়ে বলল, তোমাদের মা তো তোমার জন্মের। আমি কথাকে থামিয়ে দিয়ে বললাম, সেসব কথা বাদ দেন, এখন বলেন আপনি আমাদের কাছে কি চান, কেন পরিকল্পনা করে এই বাড়িতে নিয়ে এসেছেন। কথা বলল, সেটা সময় হলেই জানতে পারবে। এখন মনে হচ্ছে তোমরা ক্ষুধার্ত, চলো কিছু খাওয়া যাক। সোনা বলল, হ্যাঁ। তারপর আমরা আবার তোমার খাবার খেয়ে বেহুশ হয়ে পড়ে যাই। কথা হাসতে হাসতে বলল, আরে না, সেটা অন্য একটা কারণ ছিল, আইজ জানে কারণটা। আর তেমন কিছুই হবে না। আমি বললাম, বেহুশ হই আর যাই হই, আমার এখন খেতে হবে। ক্ষুধায় পেটের ভেতর লিভার কলিজা সবাই যুদ্ধ করতেছে। আমরা হাঁটতে হাঁটতে গিয়ে একটা পার্কে বসলাম। কথা বলল, তোমরা এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি তোমাদের জন্য। এই বলে কথা জুজুকে চুমু খেয়ে সোহানার কোলে দিয়ে চলে গেল। আমি বিড়বিড় করে বললাম, কেন যে বিড়াল হয়ে জন্ম নিলাম না। সোহানা শুনে বলল, থাক ভাই, দুঃখ করিস না, গাধাও কিন্তু একটা উপকারী প্রাণী। আমি বললাম, ফালতু কথা বললে তোর কান ছিঁড়ে ফেলবো আমি। সোহানা উল্টে আমার কানে ডলা দিয়ে বলল, আমি হুমকিতে বিশ্বাস করি না, প্র্যাকটিক্যাল করতে বিশ্বাসী। আমি করে বললাম, কান ছেড়ে দে, আর হুমকি দিব না তোরে, সরি সরি। সোহানা কান ছেড়ে দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, এই কথাকে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না, কোনো একটা ঘাপলা আছে, ওর প্রতিটা কথায় কেমন যেন রহস্য লুকিয়ে আছে। আমি কান ডলতে ডলতে বললাম, কেন দেখছোস মেয়েটা কত সুন্দরী, পাটের রাশের মতো চুল মেয়েটার, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আপেলের মতো গাল, স্টেডিয়ামের মতো কপাল আর সাপের গর্তের মতো নাক। এত সুন্দরী মেয়েকে তোর সন্দেহ করা উচিত না বইন। সোনা রেগে বলল, আরে গাধা, আমি ওর আচার আচরণের কথা বলছি। এর মাঝে এই কথা ব্যাগ ভর্তি খাবার নিয়ে চলে আসলো। এসে বলল, দুই ভাই বোন মিলে কি ফুসফুস করছো, আমাকে একটু শোনাও। আমি বললাম, তেমন কিছু না, আমার বোন আপনাকে। সোনা আমার মুখ চেপে ধরে বলল, আসলে আমি আপনাকে নিয়ে অনেক প্রশংসা করছিলাম, কিন্তু আমার ভাই সেটা মানতে চাচ্ছিল না। কথা বলল, সেটা নতুন কি, ছেলে মানুষ সহজে কিছু মানতে চায় না। চল এখন খাওয়া শুরু করা যাক।
আমরা দেখলাম কয়েক রকম ভিন্ন ভিন্ন খাবার, সেগুলো থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে, ঘ্রাণে মাতাল হাওয়ার মতো অবস্থা। কথা বলল, এগুলো আমাদের রাজ্যের সবচেয়ে প্রিয় খাবার। আমরা স্পেশাল অতিথিদের জন্য এগুলো রান্না করি, একবার খেলে সারা জীবন মনে থাকবে। আমি বললাম, তার মানে আমরা স্পেশাল? শুনেই গলে গেল। সোহানার পক্ষ থেকে আপনাকে একটা কিস। সোহানা ভ্রুকুচকে বলল, ফালতু কথা না বলে খাওয়া শুরু কর। আমি বললাম, 1 মিনিট, খাওয়ার আগে আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা না জানতে পারলে আমার পেটে খাবার যাবে না। কথা বলল, কি প্রশ্ন শুনি? আমি বললাম, আপনি বলেছেন আপনি অর্ধেক মানুষ অর্ধেক পরী, তাহলে আমি জানতে চাই আপনার কোন অংশ মানুষ আর কোন অংশ পরী? সোহানা বলল, এটা তোর ইম্পর্টেন্ট প্রশ্ন? আমি বললাম, হ্যাঁ। কথা এবার একটু রেগে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি আর সোহানা খাবার হাতে নিয়ে মুখে দিব তার আগেই পেছন থেকে কেউ যেন ডাক দিল, আইদ, খাবার খেও না। সাথে সাথে চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম কথা দাঁড়িয়ে আছে। কথা আমাদের পেছনে থাকলে সামনে কে? মুহূর্তের সামনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই, আর না কোনো খাবার আছে। সম্পূর্ণ সবকিছু গায়েব হয়ে গেল নিমিষেই। কথা বলল, তোমরা বর্ষা, আমি দেখে আসি ও কে ছিল আর কি উদ্দেশ্যে এখানে এসেছিল আমার রূপ ধারণ করে। এই বলে কথা বাতাসের গতিতে ছুটে চলে গেল। আমরা দুজন এখনো হা করে তাকিয়ে আছি। সোহানা বলল, ভাইয়া, এটা কি হলো? আমি বললাম, ভেন্ডি, একই প্রশ্ন আমার, এটা কি হলো? সোহানা আমার চুল টান দিয়ে ধরে বলল, আজকেই তোকে লাস্ট ওয়ার্নিং দিতেছি, গাধার বাচ্চা, আরেকবার যদি আমার এই ভেন্ডি কস তাহলে তোর একদিন কি আর আমার একদিন। আমি বললাম, চুল ছাড়, ব্যথা লাগছে তো। আচ্ছা, আর বলবো না, চুল ছাড় বলছি। সোহানা চুল ছেড়ে মাথায় হাত বুলিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, আমি যদি মারা যাই তাহলে তুই কি কষ্ট পাবি? আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ধমক দিয়ে বললাম, এসব কি কথা? তুই মরে গেলে আমি ভেন্ডি বলে কাকে খেপাবো? এমন কথার মুখেও আনবি না। সোহানা বলল, আইদা, তুই ভালো হবি না তাই না? আচ্ছা শোন, আমি যদি মারা যাই তাহলে তুই একটুও কাঁদবি না। আমি তোর হাসি মুখটা দেখে মরতে চাই। তোর মুখের হাসিটাই মানাই, বুঝছস? আমি বললাম, এসব কথা বলার মানে কি? চুপ কর তুই। আরও কত স্বপ্ন বাকি আমাদের। একটা ঢেঁড়সের মতো ছেলে খুঁজে তোকে বিয়ে দিয়ে দেবো। তোর বিয়েতে আমি লুঙ্গি ডান্স করব। তোর কিউট কিউট 2টা ননদ থাকবে, তারা 2জন আমাকে পাওয়ার জন্য ঝগড়া করবে। আরও কত স্বপ্ন। আর তুই কিনা এখনই মরে যাবি? আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে মরার কথা বললে তোর হাড্ডি গুড্ডি ভেঙে দিব একদম। সোহানা কিছু বলল না। কিছুক্ষণ পর শুধু একটু মুচকি এসে বলল, আমি তোর জন্য ওপারে অপেক্ষা করব ভাইয়া। তখনই পেছন থেকে কথা এসে আমাদের সামনে বসলো। সোহানা আর আমি হা করে তাকিয়ে আছি। এটা কি হয়ে গেল? আমাদের চোখে প্রশ্ন দেখে কথা বলল, আগেই বলেছি সবকিছুকে সত্য বলে মেনে নিও না। ওই খাবারগুলো যদি খেতে তাহলে সাথে সাথে তোমরা মারা যেতে। আমি সময় মতো না আসলে এতক্ষণে পরপারে চলে যেতে। আমি বললাম, আপনি যদি কথা হন তাহলে সে কে ছিল, আর কেনই বা আমাদের মারতে চায়? আমাদের অপরাধ কি? কথা বলল, অপরাধীরা মরে না, তারা তো বুক ফুলিয়ে পৃথিবীর মাটিতে ঘুরে বেড়াচ্ছে। মরে শুধু সাধারণ আর নির্দোষ মানুষগুলো। এজন্যই কোনো এক মহামানব বলে গিয়েছিল, এমন একটা সময় আসবে যখন যে মারবে সে জানবে না কেন সে তাকে মারল, আর যে মারা যাবে সে জানবে না কেন সে মারা গেল। আমি যেহেতু অর্ধেক মানুষ আর অর্ধেক পড়ি, তাই আমাকে পরবর্তী চন্দ্রগ্রহণের রাতে যে কোনো একটা বেছে নিতে হবে। হয় আমি পুরোপুরি মানুষ হব, না হয় আমি পুরোপুরি পরী হব। আমি এখন দ্বিধায় ভুগছি কোনটা গ্রহণ করব। সোহানা বলল, তুমি পরী হয়ে যাও তাহলে, তোমার মতো সুন্দরীদের পরী হলেই মানাবে। আমি সোহানার দিকে তাকিয়ে দাঁত কামড়ে বললাম, ভেন্ডি, বড় ভাইয়ের কপালে কেন লাথি মারতেছস? কথা মানুষ হলে ভালো হবে। কথা হাসতে হাসতে ব্যাগ থেকে খাবার বের করলো। এবার খাবার হাতে নেওয়ার আগে আশেপাশে পেছনে সামনে ভালো করে তাকিয়ে নিলাম। অন্য কোনো কথা এবার এসে বলবে নাকি খেও না? কথা বলল, আর ভয় নেই, এবার খেতে পারো। আসলে এমন কেউ আছে যে চায় না আমি এই অর্ধ জীবন থেকে মুক্তি পাই। সে সবসময় আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি খাবার খেতে খেতে বললাম, সে কে? আর আপনার সাথে আমাদের ভাই বোনের কি সম্পর্ক? আপনার মানুষ বা পরী হওয়ার জন্য আমরা দায়ী নাকি? আমাদেরকে কেন মারতে চায়? সোহানা বলল, ভাইয়া, এটা কেমন কথা? তুই না কথাকে পছন্দ করস, ওর জন্য না হয় 2-1বার নিজের জীবন দিলি, তাতে আর এমন কি? কথা মিটমিট হাসছে এটা শুনে। আমি বললাম, আরে ভেন্ডি, জীবন 2-1বার কেমনে দেয়? আর কে বলেছে আমি ওনাকে পছন্দ করি? আমি তো শুধু। সোহানা বলল, আমি তো শুধু কি ভাইয়া? আমি বললাম, চুপ থাক, আর আপনি বলেন কি রহস্য লুকিয়ে রেখেছেন, কি হচ্ছে আমাদের সাথে? এর মাঝে জুজু দৌড়ে চলে গেল রাস্তার দিকে। সোহানা খাবার মুখে নিয়ে উঠে জুজুর পেছনে গেল। জুজু দাঁড়া, কোথায় যাচ্ছিস? জুজু দাঁড়া বলছি। সোহানা চলে গেলে এবার কথা বলল, আইদ, তোমাকে একটা কথা বলি। তুমি তো তোমার ভীষণ দেখতে পেয়েছ। সোহানার জন্মের সময় তোমার মা মারা গিয়েছে। এখন নিশ্চয়ই তোমার মনে অনেক প্রশ্ন তোমার মাকে নিয়ে। আমি বললাম, হ্যাঁ। মা যদি সেদিন মারা যায় তাহলে সোহানার 5 বছর বয়স অবধি কে ছিল আমাদের সাথে, আর বাবার মৃত্যুর পর সে কোথায় হারিয়ে গেল? কথা বলল, তোমার মায়ের একজন যমজ বোন ছিল, তার নাম ছিল পার্সিয়া। তোমার মায়ের মৃত্যুর পর পার্সিয়া ছিল তোমাদের মা সেজে। তোমার বাবা শুধু এটা জানতো
আর কেউ জানতো না। তাই তোমার বাবার মৃত্যুর পর সে চলে যায় এবং তোমার কাকার অপবাদ দেয় সে অন্য কারোর সঙ্গে চলে গিয়েছে। আমি অবাক হয়ে বললাম, যদি তাই হয় তাহলে সে চলে কেন গেল? সে তো ইচ্ছে করলে আমাদের সাথে সারা জীবন থাকতে পারত। কথা বলল, না, সেটা তার জন্য সম্ভব ছিল না, কারণ তার চুক্তি ছিল তোমার বাবার মৃত্যু পর্যন্ত থাকা। তবু সে তোমাদের সাথে থাকতে চেয়েছিল চুক্তি ভঙ্গ করে, আর সেটা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। পার্সিয়ারও একটা সংসার ছিল, তবে তার কোনো সন্তান ছিল না। সে তোমাদের 2 ভাই বোনকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিল। চুক্তি ভঙ্গ করে তোমাদের সাথে থাকার ব্যাপারে যখন তার স্বামী জানতে পারে, তখন তার উপর অনেক অত্যাচার করা হয়, অনেক মারধর করা হয়। তুমি নিশ্চয়ই শুনেছ ওই চাঁদের পরী বাড়িতে কোনো মহিলার আত্মচিৎকার, সেটা তোমার সেই পার্সিয়া আন্টির চিৎকারই ছিল। ওই বাড়িই ছিল তোমার পার্সিয়া আন্টির বাড়ি। তাকে এই বাড়িতে অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি অবাক হয়ে চোখ বড় করে বললাম, তার মানে তুমি? কথা বলল, হ্যাঁ, আমি তোমার পার্সিয়া আন্টির মেয়ে, আর আমার বাবাই ছিল সেই জিন রাজকুমার যার গল্প সোহানাকে ছোটবেলায় শোনানো হতো। আমি বললাম, তার মানে জিন রাজকুমার যেই মানব মেয়ের প্রেমে পড়েছিল সে ছিল পার্সিয়া আন্টি? তাহলে সেই জিন রাজকুমার পার্সিয়া আন্টিকে মারল কেন? আর কিসের চুক্তি হয়েছিল সেদিন? কথা কিছু বলতেই যাবে তখন রাস্তার ওপাশ থেকে সোহানা ডাক দিল, ভাইয়া, জুজুকে পেয়েছি। ও একটি ইঁদুরের পেছনে ছুটে এদিকে চলে এসেছিল। এই বলে সোহানা জুজুকে কোলে নিয়ে রাস্তার ওপাশ থেকে আসছিল। আমি কথার দিকে তাকিয়ে বললাম, সোহানাকে এসব বিষয়ে কিছু বলো না, সোহানা এখন এসব নিতে পারবে না। তখন এক বিকট শব্দ হলো। আমি চমকে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম সোহানা হাওয়ায় উঠছে। একটা দ্রুতগামী বাস সোহানাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। আমি চিৎকার করে উঠে দৌড় দিলাম, সোহানা! সোহানা উড়ে গিয়ে ল্যাম্পপোস্টের খাম্বার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। আমি আমার পুরো শক্তি দিয়ে দৌড়ে সোহানার কাছে গিয়ে দেখলাম ওর রক্তাক্ত শরীরটা কাঁপছে। কান্না করতে করতে সোহানার মাথা কোলে নিয়ে বললাম, কিছু হবে না তোর, সোহানা চোখ খোল, কিছু হয়নি। কথা অ্যাম্বুলেন্সে খবর দাও, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কথা মুহূর্তে একটা অ্যাম্বুলেন্স খবর দিয়ে নিয়ে এলো। তাড়াতাড়ি করে সোহানাকে হাসপাতালে নিয়ে গেলাম। নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছি না। সোহানার চোখ খুলছে না কেন? ইমার্জেন্সিতে নিয়ে সোহানার চিকিৎসা করতে লাগলো ডাক্তার। আমি আর কথা বাইরে বসে আছি। আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। কথা আমার কাঁধে হাত রেখে বলল, সোহানা সুস্থ হয়ে যাবে, নিজেকে শান্ত রাখো। আমি বললাম, কিভাবে শান্ত রাখবো নিজেকে? ওর কিছু হয়ে গেলে আমি বাঁচব না। কথা, এই পৃথিবীতে ও ছাড়া আমার কেউ নেই, ওর ও আমি ছাড়া কেউ নেই। আমি আমার বোনকে হারাতে পারবো না। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলে ইমার্জেন্সি থেকে। আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, স্যার, কি হয়েছে? আমার বোন ভালো হয়ে যাবে তো? ডাক্তার মন খারাপ করে আমার কাঁধে হাত রেখে বলল, অ্যাক্সিডেন্টে ওর মাথায় প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে, ব্রেইনের এক পাশ সম্পূর্ণ ড্যামেজ হয়ে গিয়েছে। আই এম সরি সান, ওর হাতে আর কিছুক্ষণ সময় আছে। তোমাকে দেখতে চেয়েছে, যাও শেষবারের মতো ওর সাথে দেখা করে নাও। এই বলে ডাক্তার চলে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। ডাক্তার এটা কি বলে গেল? আমার বোন বাঁচবে না মানে? না, আমি এটা বিশ্বাস করি না। আমার পুরো শরীর অবশ হয়ে আসছে, আমি পুরো শক্তিহীন হয়ে যাচ্ছি। ফ্লোরে পড়ে যেতে লাগলে কথা এসে আমাকে ধরে শান্ত করে বলল, আমরা মরণশীল, জন্ম নিলে মরতেই হবে, নিজেকে শক্ত করো, যাও সোহানার সাথে দেখা করো, ও শেষবারের মতো তোমাকে দেখতে চাই। আমি উঠে ধীরে ধীরে ভাঙা ভাঙা পায়ে এগিয়ে গেলাম ইমার্জেন্সির দিকে। দরজা খুলে ভেতরে ঢুকে দেখলাম আমার বোনটাকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। পাশেই সিটি স্ক্যান মেশিনে সোহানার শেষ নিঃশ্বাসগুলো গণনা করা হচ্ছে। মাথার ব্যান্ডেজ থেকে চুইয়ে চুইয়ে রক্ত বের হচ্ছে। আমি নিজেকে শান্ত রাখতে চাইলেও চোখ শান্ত থাকছে না। চোখে পানি নিয়ে সোহানার পাশে বসের হাত ধরে কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, সোহানা। সোহানা ধীরে ধীরে চোখ খুলে নিজের হাতে অক্সিজেন মাস্কটা সরিয়ে বলল, ভাইয়া, তোর মনে হয় আমার বিয়েতে লুঙ্গি ডান্স দেওয়া হলো না রে? আমি বললাম, কে বলেছে? সব হবে, দেখিস, তোর কিচ্ছু হবে না। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আমি তোকে এত তাড়াতাড়ি হারিয়ে যেতে দিব না, পাগলি। সোহানা মুচকে এসে বলল, ভাইয়া, আমি জানি আমি আর বাঁচব না, আমাকে মিথ্যা আশা দিস না। তুই আমাকে প্রমিস কর, পরের জন্মে আমার ভাই হয়ে আসবি। আমি চোখের পানি হালকা মুছে হেসে বললাম, প্রমিস করলাম। আমি পরের জন্মে কেন, আগামী 7 জন্ম হলেও তোর ভাই হয়ে আসবো। একটা কথা তোকে কখনো মুখ ফুটে বলিনি আমি, জানোস, আমি তোকে অনেক ভালোবাসি। তুই চলে গেলে এই পৃথিবীতে আমি অনেক একা হয়ে যাবো রে, প্লিজ যাস না। আমি তোকে আর কখনো ভেন্ডি বলে খেপাবো না, আর কখনো তোর সাথে রাগ করবো না। তুই যা বলবি আমি তাই শুনবো, তবুও থেকে যা আমার সাথে। সোহানা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এক আকাশ পরিমাণ স্বপ্ন ছিল তোর সাথে সারা জীবন থেকে যাওয়ার। আমাদের স্বপ্নগুলো অধরাই থেকে গেল ভাইয়া, অনেক জ্বালিয়েছি তোকে, পারলে মাফ করে দিস এই বোনটাকে। আর কখনো হয়তো বলবো না আইদ্যা আমাকে ভেন্ডি বলবি না। আমি হাওমাও করে কেঁদে উঠলাম। সোহান আমার চোখের পানি মুছে দিয়ে বলল, বলেছিলাম না আমি চলে গেলে একটুও কাঁদবি না? আমার ভাইটার মুখে হাসিটাই মানায়। দরজায় দাঁড়িয়ে থাকা কথাকে ডাক দিয়ে সোহানা বলল, কথা, আমার এই পাগল ভাইটাকে দেখে রেখো। ভাই, আজকে আমার মাকে খুব মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছে করছে মাকে। যদি কখনো মাকে খুঁজে পাস তাহলে বলিস
আমি তাকে অনেক ঘৃণা করি। তখনই সিটি স্ক্যান মেশিনে টুট টুট শব্দ হতে লাগলো। আমি তাড়াহুড়া করে ডাক্তারকে ডাকতে লাগলাম। সোহানার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সোহানা আমার হাত শক্ত করে চেপে ধরে আছে। আমি বললাম, কিচ্ছু হবে না তোর, ডাক্তার আসছে, খবরদার চোখ বন্ধ করবি না। সোহানা বলল, ভাইয়া শেষবারের মতো একবার ভেন্ডি বলে ডাকবি আমাকে? আমি বললাম, ফালতু কথা বলবি না, আমি আর কখনো তোকে ওই নামে ডাকবো না, তোর কিচ্ছু হবে না বোন। সোহানা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। সিটি স্ক্যান মেশিনে সোহানার হার্টবিট টুট শব্দ করা বন্ধ করে দিল। আমি আস্তে করে ডাক দিলাম, ভেন্ডি, এই ভেন্ডি, কি হলো? চোখ খোল, কথা বল আমার সাথে, ভেন্ডি। সোহানা আর কোনো কথা বলল না। ডাক্তার এসে নার্ভ চেক করে বলল, তোমার বোন আর নেই সান। আমি নিশ্চুপ হয়ে সোহানার গালে হাত দিয়ে বললাম, দেখ ডাক্তার কি বলছে, তুই নাকি আর নেই। একবার চোখ খুলে দেখিয়ে দিয়ে তারা মিথ্যা বলছে। কি রে, চোখ খুলবি না? আমি কিন্তু এখন রাগ করব। কথা সে বলল, আইদ, সোহানা সত্যি আমাদের ছেড়ে চলে গেছে, তুমি ওর পাশে কেঁদো না, ও কষ্ট পাবে তোমাকে কাঁদতে দেখলে। আমি কথার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওর কিছু হয়নি, তোমরা মিথ্যা বলছো, আমার বোন ঘুমিয়ে আছে, আমার বোন ঘুমিয়ে আছে। এভাবে আমিও সোহানার পাশে শুয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি আমার বোনটা আর নেই। আমার চোখ ভর্তি হয়ে পানি আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমি সইতে পারছি না। একসময় চোখ বন্ধ রেখেই চিৎকার করে কান্না করে দিলাম। সবাই আমাকে শান্ত করার চেষ্টা করছে। আমার বোনটা এখনও আমার হাত ছাড়েনি, শক্ত করে ধরে আছে। পৃথিবীতে আমার একমাত্র আপন মানুষটাকে হারিয়ে ফেললাম। আমি কিভাবে সহ্য করবো এটা? সোহানার দাফন কাফন শেষে এক এক করে সবাই চলে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সোহানার শেষ কার্যের সব খরচ বহন করা হয়েছে। অনেক মানুষের অংশগ্রহণে সোহানার জানাজা শেষ হয়েছে। সবাই চলে যাওয়ার পর আমি একা সোহানার কবরের পাশে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছি। আমার ভেন্ডি অন্ধকারে অনেক ভয় পায়। কবরের এই গভীর অন্ধকারে নিশ্চয় অনেক ভয় পাচ্ছে আমার বোনটা। চোখে ভাসতে লাগলো সোহানার দুষ্টামিগুলা, ওর চঞ্চলতা, রাগী চেহারা, বাচ্চাদের মতো কান্না করা, আইসক্রিম খাওয়ার বায়না, আমার চুল ধরে টানা, আইদ্যা আমারে ভেন্ডি বলবি না, আমি তোর বোন হইছি, তোর 7 জন্মের ভাগ্য, গাধার বাচ্চা। সবকিছু আমার চোখ থেকে পানি হয়ে ঝরে পড়ছে। পেছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। আনমনে তাকিয়ে দেখলাম কথা জুজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। জুজুকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। কথার কাছ থেকে জুজুকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, তোর জন্য সোহানা মারা গেছে, আর কোনোদিন আমার সামনে আসবি না, তাহলে তোকে আমি মেরে ফেলবো। কথা আমাকে শান্ত করে বলল, কি বলছো এসব? জুজু একটা অবুঝ প্রাণী, ওর কোনো দোষ নেই। আমি বললাম, তুমি চুপ করো, আমার কষ্ট আমি ছাড়া আর কেউ বুঝবে না, ওর জন্য আমার বোন মারা গেছে, ও কেন মরল না, ওকে আমি মেরে ফেলবো। কথা আমাকে ধরে বলল, চলো এখান থেকে, জুজুকে ওর মতোই ছেড়ে দাও, ওকে মেরে তুমি অপরাধী হইও না। জুজু আইদকে এতটা রাগান্বিত কখনো দেখিনি। জুজু হয়তো বুঝতে পারছে না আইদর সাথে এমন কেন করছে, ওর অপরাধ কি। জুজু ভয়ে একটা ঝোপের মাঝে লুকিয়ে রইল। আমি আর কথা সোহানাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসলাম। জুজু আমাদের পেছন পেছন আসছে ভয়ে ভয়ে। এটা দেখে আমি একটা পাথর নিয়ে জুজুর দিকে ছুঁড়ে মারলাম। পাথরটা জুজুর মাথায় গিয়ে লাগলো। জুজু তার ভাষায় কান্না করতে করতে দৌড়ে চলে গেল। কথা বলল, এটা তুমি ঠিক করলে না, জুজুর কোনো দোষ নেই। আমি কিছু না বলে হাঁটতে লাগলাম। কথা মন খারাপ করে আমার সাথে হাঁটছে। জুজুকে ভরাক্রান্ত মনে সোহানার কবরের উপর বসে অঝরে বসে কাঁদছে। পাথর লাগার ফলে জুজুর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এই অবুঝ প্রাণীটা হয়তো বুঝতে পারছে না আইদ কেন এমন করলো, কিন্তু সোহানাকে যে এখানে শুইয়ে রাখা হয়েছে সেটা জুজু দেখেছে। তাই সোহানার কবরের উপর কাঁদতে কাঁদতে চোখ ভিজে ফেলল জুজু। আমি আর কথা চাঁদের পরই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কথা বলল, তুমি যদি চাও এখান থেকে ফিরে যেতে পারো, আমি তোমাকে আর কখনো দেখা দিব না, আর আমার জন্য কেউ তোমাকে বিরক্তও করবে না। আমি একটু হেসে বললাম, তার মানে তুমিও সোহানের মতো আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কথা বলল, না না, আমি এটা বলতে চাইনি, তোমার মনের অবস্থা ভালো না, তাই তোমাকে সব ঝামেলায় জড়াতে চাইনি। আমি বললাম, কি করতে হবে বলো, আমি চাই না সোহানার মতো তুমিও হারিয়ে যাও। আমার বোনকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে তো বাঁচাতে পারি চন্দ্রগ্রহণের আগে। কথা বলল, তাহলে চলো আমার সাথে। এই বলে চাঁদের পরীতে প্রবেশ করলাম আমরা। কথা বলল, রাজা 2 জন রাক্ষসকে পাঠিয়েছিল পার্সিয়া মানে আমার মাকে মারার জন্য। তারা এখনও এই বাড়িতে বন্দী হয়ে আছে। এই প্রস্তুত থেকো সবসময়। রাক্ষসগুলো একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষ রাক্ষসটা সবসময় একটা কালো ছায়ার মতো হয়ে থাকে, আর মহিলা রাক্ষসটা সাদা কাপড় পরে থাকে। আমি বললাম, ওরা এই বাড়িতে বন্দী হলো কিভাবে? ওরা তো এসেছিল পার্সিয়া আন্টিকে মারার জন্য। কথা বলল, রাজা যখন ওদেরকে পাঠিয়েছিল তখন আমি মায়ের গর্ভে ছিলাম, কিন্তু আমি অন্য সব বাচ্চার চেয়ে আলাদা, কারণ আমার বাবা জিন আর মা মানুষ ছিল। আমি গর্ভে থাকতেই মাকে বিভিন্ন বিপদের অশ্নি সংকেত দিতাম, আর মাকে বলে দিতাম কি কি করতে হবে। রাক্ষসরা যখন আসছিল আমি মাকে বলেছিলাম একটা রুমের ভেতর লবণ ছিটিয়ে রাখতে এবং বেতের কাঁটা দরজায় বিছিয়ে রাখতে।
মা আমার কথা মতো সেগুলো করলে রাক্ষসরা সবার প্রথমে বেতের কাঠার সাথে আঘাত পায় এবং লবণের স্পর্শে তারা ভুলে যায় এখানে কি করার জন্য এসেছিল। আর সেই থেকে তারা এখানে আছে। আমি বললাম, তাহলে তোমার মা কিভাবে মারা গেল? আর আমাদের লালন পালন করার জন্য তোমার মা কিসের চুক্তি করেছিল? কথা বলল, চলো সব জানতে পারবে। এই বলে আমরা চাঁদের পরীর দোতলায় উঠছিলাম সিঁড়ি বেয়ে। তখন নিচের তলায় ফ্রিজের ভেতর থেকে একটা শব্দ আসলো। আমি বললাম, এটা কি ছিল? কথা বলল, জানি না, চলো গিয়ে দেখে আসি ফ্রিজ নিয়ে কে দুষ্টামি করতেছে। আমি ধীরে ধীরে ফ্রিজের কাছে এগিয়ে গেলাম। একটু দূর থেকে উঁকি মেরে দেখলাম সেই দুটো লোক ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছে। কথা ডাক দিয়ে বলল, আপনাদেরকে না বলেছি আমি বাসায় থাকলে নিজেদের কখনো দৃশ্যমান করবেন না, তবু কেন এখানে বসে আছেন? তাদের মাঝে একজন বিদঘুট একটা হাসি দিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। এটা দেখে কথা প্রচণ্ড রেগে তাকে ধরে কাপড়ের মতো এপাশ ওপাশ আছড়িয়ে ছুঁড়ে ফেলে দিল ফ্রিজের কাছে। এটা দেখে দ্বিতীয় লোকটা বলল, মাফ করে দেন মনিব, আমরা আর আপনার সামনে দৃশ্যমান হব না। এই বলে তারা দুজনই হাওয়ায় মিলিয়ে গেল। কথা বলল, এই দুজন অনেকদিন আগে এখানে চুরি করতে এসেছিল, আমি মেরে তাদেরকে এখানেই বন্দি করে রেখে দিয়েছি। মাঝে মাঝে এমন বিরক্ত করে, তাই ধোলাই করা জরুরি। তখনই পেছনের দেয়ালটা টাঙিয়ে রাখা বড় ঘড়িটায় টুং করে একটা ঘন্টা বাজলো। কথা বলল, আমাকে এখন যেতে হবে আইদ, দাদুর সাথে কথা বলতে হবে। আমি একটু অবাক হয়ে বললাম, এই দাদু আবার কে? কথা বলল, একজন বুজুর্গ জিন, মা মারা যাওয়ার পর আমি তার কাছে বড় হয়েছি, উনি আমার অভিভাবক। আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমি কি করব? আর তুমি কখন ফিরে আসবে? কথা বলল, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর এই সময়টাই তুমি গিয়ে দেখে আসো সোহানার জন্মের পর আর কি কি হয়েছিল। এই বলে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো কথা। আমি ওর পিছু করে দোতলায় উঠে গেলাম। কথা গিয়ে সেই মিশরীয় কফিনে শুয়ে পড়ল আর বলল, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই বলে চোখ বন্ধ করে ফেলল। আমি দেখলাম কথার শরীর থেকে অদ্ভুত এক ধরনের রুশনি বের হচ্ছে। তারপর নিজে নিজেই কফিনের ঢাকনাটা বন্ধ হয়ে গেল। এদিকে আমরা দেখতে পাই চাঁদের পরীর বাইরে এসে জুজু রক্তাক্ত মাথায় বসে আছে। জুজু জানে আইদ এখানে আছে, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। প্রচণ্ড ক্ষুধায় জুজুর পেট লেগে গিয়েছে একদম। জুজু ভালো করে দাঁড়াতেও পারছে না। জুজুর শরীর অনেক খারাপ। পাশ দিয়ে একটা লোক যাওয়ার সময় জুজুকে এই অবস্থায় দেখে কিছু খাবার দিয়ে যায় জুজুর সামনে। জুজু খাবারে মুখ লাগাতে গিয়েও থেমে গিয়ে কিছু একটা ভেবে খাবারের প্যাকেটটা মুখে নিয়ে চাঁদের পরীর ভেতরে প্রবেশ করলো। জুজু হয়তো ভাবছে আইদও কিছু খায়নি, আইদের হয়তো খিদে পেয়েছে। জুজু হাঁটতে পারছিল না, ভালোভাবে কেঁপে কেঁপে পড়ে যাচ্ছিল। কথা চলে যাওয়ার পর আমি মন খারাপ করে বসে আছি সেখানে। হঠাৎ পেছন থেকে কেউ বলল, তুইও মরে যা। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এটা হয়তো সেই রাক্ষস এখানে বন্দি থাকা। আমি বললাম, আমিও মরে যাব মানে? ছায়াটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, তোর একমাত্র বোন মারা গেল, তুই কিছুই করতে পারলি না। আসলে তোরা মানুষ অনেক দুর্বল। আমাদেরকে দেখ, 1000 বছর ধরে বেঁচে আছি, আমাদের কোনো মৃত্যু নেই। আমি একটু হেসে বললাম, 1000 বছর ধরে বেঁচে থেকে কি ছিঁড়েছিস? যে উদ্দেশ্যে তোকে এখানে পাঠানো হয়েছিল সেটাই তো ভুলে গেছিস। এটা শুনে ছায়াটা চিৎকার করে বলল, তুই সামান্য মানুষ হয়ে আমাকে অপমান করছিস? তোকেও তোর বোনের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। চাঁদের পরী তো নেই, তোকে কে বাঁচাবে এখন? এই বলে কালো ছায়াটা আস্তে আস্তে একটা অবয়বের রূপ নিল। ভয়ঙ্কর এক চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো অদ্ভুত শব্দ করে। আমি কি করব না করব বুঝে ওঠার আগেই কোথা থেকে যেন জুজু লাফিয়ে এসে আমার সামনে দাঁড়ালো এবং রাগান্বিত হয়ে পিঠ উঁচু করে ম্যাও ম্যাও করে ডাকতে লাগলো। হয়তো জুজুর ভাষায়ও বলছে, খবরদার আইদের দিকে এক পাও এগুবি না। এটা দেখে কালো অবয়বটা ভয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এ থেকে বোঝা গেল রাক্ষসটা বিড়াল ভয় পায়। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। খেয়াল করলাম জুজুর মাথা ফেটে সেখানে রক্ত শুকিয়ে গেছে। আমার মনে পড়লো পাথর মেরেছিলাম ওর দিকে। জুজু অনেক দুর্বল। আমার চোখ পানিতে টলমল করছে। জুজু মুখে করে নিয়ে আসা খাবারের প্যাকেটটা ভয়ে ভয়ে আমার সামনে এনে রাখলো। ও ভাবছে আমি আবার ওকে মারবো, কিন্তু আমি এবার আর সহ্য করতে পারলাম না। কান্না করে দিয়ে জুজুকে কোলে নিয়ে বললাম, আমাকে মাফ করে দে। আমার ভেন্ডির মৃত্যুতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোকে আঘাত করেছি আমি, আর তুই কিনা আহত শরীর নিয়েও আমার বিপদে ঝাঁপিয়ে পড়লি, আমার জন্য খাবার নিয়ে আসলি। আমাকে মাফ করে দে জুজু। জুজু খুশি হয়ে আমার গাল চাটতে লাগলো। বুঝলাম ওর মনে আমার জন্য একটু রাগ নেই। কত সহজেই ও সব ভুলে আমাকে মাফ করে দিল। আমরা মানুষরা কেন এটা পারি না? আমরা রাগ পুষে রেখে ভেতর থেকে ধ্বংস হয়ে যাই। আমরা সহজে কাউকে ক্ষমা করতে পারি না। আমি নিজের গেঞ্জি খুলে সেটা ভিজিয়ে জুজুর মাথায় রক্তগুলো পরিষ্কার করে দিয়ে সেখানে একটা কাপড় বেঁধে দিলাম। তারপর জুজুর সামনে খাবার দিলে সে সুখে আবার মুখ ফিরে নিল। আমি বুঝতে পারলাম, তাই খাবার থেকে কিছুটা আমি খেলাম। তারপর জুজুর সামনে দিলেও সে খেলো। খাওয়া শেষে বললাম, জুজু তুই এখানে অপেক্ষা কর, আমাকে আমার শৈশবে ফিরে যেতে হবে। কি হয়েছিল সেদিন সেটা দেখতে হবে। এই বলে কথার কফিনের কাছে গিয়ে সেটা হালকা ফাঁকা করতেই দেখি সেদিনের মতো রং বেরঙের কয়েকটা প্রজাপতি বেরিয়ে এলো। একটা প্রজাপতি এসে আমার হাতে বসতে আমি অন্য এক জগতে চলে গেলাম। ছোট্ট সোহানাকে কোলে নিয়ে
বাবা গিয়ে মায়ের নিথর দেহটার পাশে বসে পড়ল। বাবা অনেক কান্না করছিল। যে নার্স এসেছিল সোহানাকে পৃথিবীতে আনতে, সে এসে বাবার কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিল। আমি দূরে দাঁড়িয়ে এগুলো দেখে আর সহ্য করতে পারলাম না। ছোট্ট সোহানাকে দেখে আমার বুক ফেটে কান্না আসছিল। ছোট্ট আমি মায়ের মাথার কাছে বসে আছি। তখন আমি বুঝি না মৃত্যু কাকে বলে। বাবাকে কাঁদতে দেখে আমিও কাঁদছিলাম। তবে এটা তখন বুঝতাম না আমার মা আর কখনো ফিরে আসবে না। বাবা সেই নার্সকে বলল, আপা, আপনার কাছে একটাই অনুরোধ, এই মৃত্যুর কথা আপনি কাউকে জানাবেন না। কেউ যাতে না জানে আহিদের মা মারা গিয়েছে। নার্স একটু অবাক হয়ে বলল, কেন ভাইজান? মৃত্যুর খবর না জানালে ভাবিকে দাফন কাফন কিভাবে করবেন? বাবা বলল, সেটা আমি বুঝে নেব আপা, আপনার কাছে অনুরোধ, এটা কাউকে বলবেন না। নার্স বলল, ঠিক আছে ভাইজান, আমি কাউকে বলবো না। এখন তাহলে আমি যাই। এই বলে নার্স চলে গেল। বাবা সোহানাকে মায়ের মৃতদেহের পাশে শুইয়ে ছোট্ট আইদকে বলল, বোনের খেয়াল রেখো বাবা, আমি এই যাবই আসবো। বাবা তাড়াতাড়ি করে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি যেহেতু একটা আলোর নাই, তাই আমি খুব সহজে বাবাকে ফলো করে সেই রুমে গেলাম। দরজা ভেদ করে দেখলাম বাবা যেন কাকে টেলিফোন করছে। রিসিভ হলে ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ বলল, হ্যালো, কে? বাবা বলল, আমি। বাবার কণ্ঠ শুনে ওপাশ থেকে সে বলল, ও দুলা ভাই, কি হয়েছে আপনার? কণ্ঠ এমন লাগছে কেন? বাবা বলল, পার্সিয়া, একটা অঘটন ঘটে গিয়েছে। ওপাশ থেকে পার্সিয়া বলল, কি হয়েছে? আমাকে খুলে বলেন। বাবা বলল, তোমার বোন তো আর নেই, চাঁদের পরীকে জন্ম দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। এটা শুনে ওপাশ থেকে পার্সিয়া কান্নাজড়িত কণ্ঠে বলল, আমি এখনই আসছি। বাবা টেলিফোন রেখে আবার তাড়াতাড়ি করে সেখানে গেল যেখানে মায়ের মৃতদেহ আছে। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। চাঁদের পরী জন্ম নিয়েছে মানে? বাবা কার কথা বলল? চাঁদের পরী তো কথা। আমি কি ঠিক শুনেছি নাকি ভুল শুনেছি? এদিকে আমরা দেখতে পাই কথা সেই বৃদ্ধ লোকের সাথে ফুলবাগানে বসে আছে। তার একটা আয়নার মাঝে দেখছিল আইদ কি করছে। কথা বলল, দাদু, আইদ খুব শীঘ্রই সত্যটা জানতে পারবে। ও সত্যর খুব কাছে। বৃদ্ধ বলল, এই দিনটার জন্যই তো এত অপেক্ষা। কিন্তু আইদ সত্যটা জানার পর হয়তো অনেক ভেঙে পড়বে। কথা বলল, আমারও তো সেটাই ভয়। আইদ যখন জানতে পারবে সোহানা তার আপন বোন না, তখন কিভাবে সেটা সহ্য করবে? আমি তাড়াতাড়ি করে আবার মায়ের মৃতদেহের দিকে গেলাম। বাবা ছোট্ট সোহানাকে কোলে নিয়ে ওর শরীরে কিছু একটা খুঁজছে। বাবাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। আমি জানি আমার কথা কেউ শুনবে না, বা আমাকে কেউ দেখতেও পারছে না। তবু চিৎকার করে বললাম, বাবা, কি হয়েছে? সোহানাকে নিয়ে এমন করছো কেন? চাঁদের পরী তো সোহানা না, কি করছো তুমি? তখনই আমাদের ভেদ করে পেছন থেকে এক মহিলা এসে বলল, দুলাভাই, এসব কিভাবে হলো? বাবা সোহানাকে বিছানায় রেখে ওই মহিলার গলা চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে বলল, পার্সিয়া, তোকে বারবার জিজ্ঞাসা করেছিলাম এটা করলে আইদের মায়ের কোনো ক্ষতি হবে কিনা। তুই বলেছিলি কিছুই হবে না। তোর সাথে ওই তান্ত্রিকের বাচ্চাও বলেছিল কোনো ক্ষতি হবে না। তাহলে এখনো মারা গেল কিভাবে? মহিলাটা একদম আমার মায়ের মতো দেখতে। তার মানে এটাই সেই মায়ের যমজ বোন পার্সিয়া। কিন্তু সে কি এমন করেছে যে বাবা তার উপর রাগান্বিত? পার্সিয়া কোনো রকম বাবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলল, বিশ্বাস করেন দুলা ভাই, এমনটা হওয়ার কথা ছিল না। আমি নিজেও বুঝতে পারছি না এটা কিভাবে হলো। তান্ত্রিকও তো বলেছিল কিছু হবে না। পার্সিয়া কান্না করতে করতে আমার মায়ের মরদেহের পাশে বসে পড়ল আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস বোন, আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। ছোট্ট আমি বাবাকে রাগান্বিত দেখে ভয়ে রুমের এক কোণে বসে আছি। আমি বুঝতে পারছিলাম না পার্সিয়া আন্টি কেন কান্না করছে, বাবা কেন রাগান্বিত। পার্সিয়া আন্টি সোহানাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলো, চিহ্নটা কি পেয়েছেন? বাবা শান্ত হয়ে বলল, না। কোথায় চিহ্ন? কোনো চিহ্ন নেই বাচ্চার শরীরে। এটা শুনে পার্সিয়া আন্টি অনেক চিন্তিত হয়ে গেল। তারপর নিজেই কিছু একটা খুঁজতে লাগলো সোহানার শরীরে উল্টো পাল্টে। আমি চিৎকার করে বললাম, সোহানা ব্যথা পাবে, ওর সাথে এমন করছেন কেন? কি খুঁজছেন ওর শরীরে? কিন্তু আমার কথা তো কারোর কান অবধি পৌঁছায় না। হঠাৎ পার্সিয়া আন্টির মুখ থেকে হাসি ফুটল। খুশি বলল, দুলাভাই, পেয়েছি সেটা। বাবা তাড়াতাড়ি এসে বলল, কোথায়? পার্সিয়া আন্টি সোহানাকে উল্টে ওর পায়ের তলায় একটা চিহ্ন দেখালো বাবাকে। আমিও দেখলাম চিহ্নটা দেখতে চাঁদের মতো। আমি অবাক হয়ে বললাম, তার মানে কি সোহানা চাঁদের পরী? কিন্তু আমার ভুল ভেঙে গেল তখন যখন বাবা বলল, তাহলে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও এখন। তোমার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমি তো তোমাকে কখনো ক্ষমা করব না। পার্সিয়া আন্টি বলল, দুলা ভাই, আমি এখন থেকে এখানেই থাকবো। আমার বোনের মৃত্যু হয়েছে সেটা কেউ জানে না এখনো। আমি আমার বোনের জায়গা নিয়ে থাকবো। আইদ এখন অনেক ছোট, ওর এখন মা দরকার। আমি আজ থেকে আইদেরও মা, এই বাচ্চারও মা। বাবা বলল, থাকতে পারো, কিন্তু তোমাকে আমি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তোমার স্বামীকে তার জিন বাবা বন্দি করে রেখেছে তাদের রাজ্যে। সে যেদিন ছাড়া পেয়ে তোমার খোঁজে আসবে সেদিন কি জবাব দিব তাকে? পার্সিয়ানটি বলল, তার সাথে আমার চুক্তি হয়েছিল চাঁদের পরীকে যে কোনো মূল্যে পৃথিবীতে আনতে হবে।
আমি বুঝে গিয়েছিলাম চাঁদের পরী যদি আমার পেটে থাকে তাহলে জিনরাজা একের পর এক রাক্ষস পাঠাবে চাঁদের পরীকে নিয়ে যেতে। তাই তো 4 মাসের সময় চাঁদের পরীকে আমার গর্ভ থেকে আমার বোনের গর্ভে দিয়ে দিই জাদুর মাধ্যমে। এটা আপনি আর আমি ছাড়া কেউ জানত না। বাবা বলল, রাজা হয়তো এতক্ষণে জেনে গেছে চাঁদের পরীর জন্ম হয়ে গিয়েছে। সে আসবে ওকে নিয়ে যেতে, তার আগে ওকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে হবে। পার্সি আন্টি বলল, আমি একজনকে খবর দিয়েছি, সে এসে চাঁদের পরীকে তার কাছে নিয়ে যাবে। সেখানেই সে সবচেয়ে নিরাপদ থাকবে। বাবা বলল, নিয়ে যাওয়ার আগে বাচ্চার নাম ঠিক করে দাও, বড় হলে যেন তোমার দেয়া নামেই তার পরিচয় হয়। পার্সি আন্টি বাচ্চাটার কানের কাছে গিয়ে ফিসফিস করে ওর নাম বলল, কথা কথা কথা। আমি আবার আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম। তার মানে এই বাচ্চাটা সোহানা না, এটা কথা। কিন্তু কিভাবে? আমার মাথায় কিছুই ঢুকছে না। তখন আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। আমি মাথার চুলগুলো ধরে টান দিয়ে জোরে চিৎকার করলাম। আমি আমার হুঁশ ফিরে পেলাম। জুজু এসে আমার বুকের উপর উঠে ম্যাও করছে। আমি এখনও সবকিছু কেমন যেন ঝাপসা দেখছি। মাথাটা ভৌ ভৌ করে ঘুরছে। একটু পর স্বাভাবিক হয়ে আমি কোনো হিসাব মিলাতে পারছিলাম না। কথার জন্ম আমার মায়ের পেট থেকে কিভাবে হলো? পার্সি আন্টি জাদুর কথা বলেছিল, কেন সেটা করেছিল? তাড়াতাড়ি আমি কফিনের দিকে এগিয়ে গিয়ে কথাকে ওঠানোর চেষ্টা করলাম। কথা উঠো, কথা। আমি দেখতে পাই কথা এখনও সেই বৃদ্ধ লোকের সাথে বসে আছে। বৃদ্ধ বলল, তাহলে যাও দাদু ভাই, আইদের মনে এখন অনেক প্রশ্ন, তোমাকেই ওর সব প্রশ্নের উত্তর দিতে হবে। কথা বলল, কিন্তু আইদ সত্যটা জানার পর কি করবে দাদু? আমাকে কি ভুল বুঝবে? বৃদ্ধ বলল, না, তেমন কিছুই হবে না। তুমি নিশ্চিন্ত মনে ফিরে যাও। আমি দূর থেকে তোমার ওপর খেয়াল রাখবো, যেমনটা সেই ছোটবেলায় তোমাকে নিয়ে আসার পর থেকে রেখেছি। হঠাৎ কথা জেগে উঠল কফিনের ভেতর। আমি একটু চমকে গিয়ে পেছনে সরতে গিয়ে পড়ে গেলাম। কথা কফিন থেকে নেমে আসতে আসতে বলল, ভয় পেয়েছ? আমি বললাম, তুমি আমাকে এতদিন বলনি কেন সব কথা? কথা জুজুকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, কোন সব কথা? আমি বললাম, দেখো, কথা নাটক করো না। আমি জানি তুমি অনেক কিছু লুকিয়েছ আমার কাছ থেকে। পার্সি আন্টি তোমাকে আমার মায়ের গর্ভে লুকিয়ে রেখেছিল রাক্ষসের ভয়। যে বাচ্চাকে আমি সোহানা ভেবেছিলাম সেটা তুমি ছিলে। কথা হাই তুলে বলল, তাই নাকি? আমি তো জানতাম না এত কিছু। আমি রেগে কথাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম ফ্লোরে। তারপর কথার পায়ের তলায় চেক করে দেখলাম সেই চাঁদের চিহ্নটা কথার পায়ে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? কথা এবার উঠে একটা জায়গায় গিয়ে বসে বলল, রাজা যখন একের পর এক রাক্ষস পাঠাচ্ছিল আমার মায়ের পেট থেকে নিয়ে যাওয়ার জন্য, তখন মা অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমার বাবা যে একজন জিন রাজকুমার ছিল সেটা তোমার বাবাকে ছাড়া আর কাউকে বলেনি মা। তোমার বাবাকে অনেক বিশ্বাস করতো আমার মা, তাই এইসব কিছু মা তোমার বাবার সাথে শেয়ার করে। তখন তোমার বাবাই মাকে বুদ্ধি দেয় বাচ্চা অন্য কারোর গর্ভে লুকিয়ে রাখতে। মা প্রথমে রাজি না হলেও পরে আমার কথা চিন্তা করে রাজি হয়ে যায়। তোমার বাবা আমার মাকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে যায়, তাকে সব সমস্যার কথা খুলে বলে এবং সমাধান চায়। তখন তান্ত্রিক ধ্যান জ্ঞান করে বলল, বাচ্চা এমন কারোর গর্ভে রাখতে হবে যার সাথে তোমার রক্তের সম্পর্ক আছে। আমার মায়ের রক্তের সম্পর্ক তো শুধু তার বোনই আছে। কিন্তু এবার তোমার বাবা এতে রাজি হলো না। তোমার বাবা কিছুতেই তোমার মায়ের গর্ভে আমাকে রাখতে চাইল না। সে ভয় পাচ্ছিল এতে তোমার মায়ের ক্ষতি হতে পারে। কিন্তু তান্ত্রিক এবং আমার মা তোমার বাবাকে আশ্বাস দিল কোনো ক্ষতি হবে না, বাচ্চা জন্মের পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে থাকবে, এর কোনো প্রভাব তার উপর পড়বে না। অনেক বোঝানোর পর তোমার বাবা রাজি হয়ে যায়। তান্ত্রিকের কথা মতো তোমার বাবা গিয়ে গোপনে তোমার মায়ের ব্যবহৃত একটা জামা আর কিছু চুল নিয়ে আসে। তান্ত্রিক জাদুমন্ত্র করে অবশেষে আমার মায়ের গর্ভ থেকে আমাকে তোমার মায়ের গর্ভে চালান করে দেয়। তোমার মায়ের ব্যাপারে কিছু জানতো না। সকালে ঘুম থেকে উঠে দেখে তার পেট অনেক বড় হয়ে গিয়েছে। সে প্রচুর ভয় পেয়ে যায়। তোমার বাবাকে তাড়াতাড়ি এটা দেখালে তোমার বাবা বলল, আমরা তো মা বাবা হতে যাচ্ছি। তোমার মা বলল, কিন্তু এক রাতের মাঝে আমার পেট কিভাবে এত বড় হয়ে গেল বুঝতে পারছি না। তোমার বাবা মজা করে বলল, হরলিক্স মনে হয় তোমার পেটে উৎপন্ন হচ্ছে, তাই বাচ্চা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তোমার মা একটু লজ্জা পেয়ে বলল, ধ্যাত, কি যে বলো না তুমি, এই বলে চলে গেল। তোমার বাবার মুখটা তখন মলিন হয়ে গেল। সে বারবার ভাবছিল এর ফলে তার স্ত্রীর কোনো ক্ষতি হবে না তো। আর সেটাই হলো। তোমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেল। কথা একদমই সবকিছু বলে চুপ করে বসে রইল। আমি সব শুনে হতভম্ব হয়ে গেলাম। এটাও কি সম্ভব? কথাকে এক গর্ভ থেকে অন্য গর্ভে চালান করা হয়েছে। বাবা আর পার্সি আন্টির উপর অনেক রাগ হতে লাগলো আমার। তারা কেন এটা করতে গেল? কথা এসে বলল, আমি জানি তুমি আমার উপর রাগ করছো। আমার জন্য তোমার মা মারা গিয়েছে সেদিন। তুমি যেভাবে আমাকে প্রায়শ্চিত্ত করতে বলবে আমি সেভাবেই করব। আমি কিছু না বলে জুজুকে কোলে নিয়ে চাঁদের পরি থেকে বের হয়ে গেলাম। কথা আমার পিছু পিছু আসতে লাগলো। তবে কি মনে করে যেন আবার কথা চাঁদের পরির ভেতরে প্রবেশ করলো। আমরা দেখতে পাই কথা বাড়িতে থাকা দুই রাক্ষস এবং সেই দুই চোরের আত্মাকে ডাক দিল। তারা প্রথমে কোনো সাড়া না দিলে কথা আবার ডাক দিল তাদের। আমি জানি তোমরা আশেপাশে আছো, বের হয়ে এসো বলছি, কিছু কথা বলবো।
এটা শুনে তারা কথার সামনে দৃশ্যমান হলো। কথা বলল, তোমরা আজ থেকে মুক্ত, যেখানে খুশি যেতে পারো, কিন্তু যদি আবার কোনো খারাপ কাজে নিজেদের শক্তি ব্যবহার করো তাহলে আমাকে আবার দেখতে পাবে। রাক্ষস দুইজন কথার সামনে হাঁটু গেড়ে বসে বলল, সত্যি আমরা মুক্ত? আমরা আমাদের রাজ্যে ফিরে যেতে পারি? কথা বলল, হ্যাঁ, তোমরা ফিরে যেতে পারো। আমি খুব শীঘ্রই আসছি তোমাদের রাজ্যে নিজের বাবাকে ছাড়িয়ে নিতে। রাজাকে গিয়ে এটা জানিয়ে দিও। এই বলে কথা সেখান থেকে বের হয়ে গেল আইদের পেছনে। আমি জুজুকে নিয়ে আনমনে হাঁটছি। কথা পেছন থেকে ডাক দিয়ে বলল, আইদ, আমার কি দোষ বলো? আমি তো আর বলিনি তোমার মাকে মেরে ফেলার জন্য। ওটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। আমি বললাম, হয়েছে তো, এখন আমার কাছে তুমি কি চাও? চলে যাও এখান থেকে, আমাকে আমার মতো ছেড়ে দাও। কথা বলল, আমাকে কি চন্দ্রগ্রহণের আগে বাঁচাবে না? এবার আমি থেমে গেলাম। কথার কাছে গিয়ে দেখলাম ওর চেহারায় এক রাশ হতাশা। কথা আমার বুকের ডান পাশে হাত দিয়ে বলল, তোমার এই হৃদয়ের স্পন্দন হতে চাই, তুমি কি আমাকে ফিরিয়ে দিবে? আমি কি বলবো বুঝতে পারছি না। আমিও কথার গালে হাত দিয়ে বললাম, কি করতে হবে আমাকে? কথা হাসি দিয়ে বলল, আমাকে বিয়ে। আমি অবাক হয়ে কিছু বলতে যাব তার আগেই আমার মাথায় অন্য একটা চিন্তা ভর করে বসলো। সেদিন কথার জন্মের সময় যদি মা মারা যায় তাহলে সোহানা কিভাবে আসলো? কথা আমার চেহারা ভঙ্গি দেখে বুঝে ফেললে আমি ঠিক কি চিন্তা করছি। কথা আমার হাত ধরে বলল, সোহানা তোমার আপন বোন ছিল না আইদ? আমি যেন আকাশ থেকে পড়লাম। কথাটা কি বলল? সোহানা আমার আপন বোন না মানে? আমি বললাম, কথা তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি, সেটা কি জানো? কথা বলল, আমি জানি কি বলছি, আর এটা সবচেয়ে বড় সত্য, সোহানা তোমার আপন বোন না। এই বলে সোহানা আমার মাথায় চাপ দিয়ে ধরল। কিছু বুঝোটার আগে আমার বৈদ্যুতিক শরীরের শক্টের মতো ঝাটকা মারল। আমি চলে গেলাম অন্য এক জগতে। মা ছোট্ট আমাকে কিছু একটা লেখা শেখাচ্ছে হাত ধরে। আমি কান্না করছিলাম, বাবা কখন আসবে? মা বলছিল, এসে যাবে, তুমি এটা লেখো, তোমার বাবা এসে দেখলে অনেক খুশি হবে। আমি দূর থেকে একটু কাছে গিয়ে দেখলাম ছোট্ট আমাকে মা বাবার শব্দটা লিখতে শেখাচ্ছে। আমি মায়ের সাথে হাত ঘুরিয়ে সেটা লিখেও ফেললাম। কিছুক্ষণ পর বাবা আসলো বাইরে থেকে। ছোট্ট আমি বাবা লেখা কাগজটা নিয়ে বাবার দিকে দৌড়ে গেলাম। বাবা কাগজটা দেখে অনেক খুশি হয়ে ছোট্ট আমিকে কোলে নিয়ে চুমু খেলো, তারপর একটা চকলেট হাতে দিয়ে বলল, বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলা করে যাও। ছোট্ট আমিও খুশি মনে দৌড়ে চলে গেলাম বাইরে। তখন মা এগিয়ে এলো বাবার দিকে, এসে বলল, কি ব্যাপার দুলা ভাই, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি এটা শুনে অনেক অবাক হয়ে গেলাম। তার মানে এটা আমার মা না, এটা পার্সিয়া আন্টি। একই রকম দেখতে হওয়াতে আমি বুঝতেই পারিনি। বাবা বলল, পার্সিয়া, তোমার বোনের আত্মা যেভাবে আমাদেরকে টর্চার করা শুরু করেছে তাতে মনে হয় না আমরা বেশি দিন বাঁচব। গতকাল রাতে সে আমাকে ওয়াশরুমের আয়নার মাঝে টেনে নিয়ে যেতে চাচ্ছিল। অনেক কষ্টে আমি নিজেকে ছাড়িয়েছি। পার্সিয়া আন্টিও ভয় ভয় চেহারায় বলল, দুলা ভাই, আমাকে অনেকভাবে ভয় দেখাচ্ছে। সকালে নাস্তার টেবিলে আমি খাবার দেখি না, সব দেখি ময়লা আবর্জনা। রান্নার সময় গরম হাঁড়ি পাতিল চুলা থেকে আমার দিকে ছুঁড়ে মারে অদৃশ্য কেউ। আমি বুঝতে পারি এটা আমার বোনের আত্মা। আমি তো ওর সাথে অন্যায় করেছি, তাই আমাদের ছাড়বে না। বাবা বলল, কথা ভালো আছে তো? ওর খোঁজ নিয়েছ? পার্সিয়া আন্টি বলল, হ্যাঁ, কথা ঠিক আছে। আমার স্বামীর খুব কাছের একজন বুজুর্গ জিনিসে, তার কাছে কথা সবচেয়ে নিরাপদ। সে কথাকে রক্ষা করবে যে কোনো মূল্যে। বাবা বলল, তাহলে কথাকে নিয়ে আমরা নিশ্চিন্ত। এখন তোমার বোনের আত্মা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? আমরা তো এটা ইচ্ছে করে করিনি, এটা একটা দুর্ঘটনা ছিল। তখনই ঘরের আসবাবপত্রগুলো প্রচণ্ড রকম কাঁপতে লাগলো। দেয়ালে থাকা ছবির ফ্রেমগুলো ফ্লোরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। পার্সিয়া আন্টি সিলিংয়ে থাকা ফ্যানের নিচে দাঁড়িয়েছিল। উপর থেকে ফ্যানটা ধপাস করে ছিঁড়ে পার্সিয়া আন্টির মাথায় পড়তে নিলে বাবা দৌড়ে গিয়ে আন্টিকে নিয়ে দূরে পড়ে গেল। তারপর চিৎকার করে বলল, বন্ধ করো এসব, আমরা তোমার মৃত্যুর জন্য দায়ী না। ওটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। আমরা নিজেরা অনেক কষ্ট পেয়েছি তোমার মৃত্যুতে। এতে করে অদৃশ্যকে একজন গড়গড় করে শব্দ করে বলল, আমি কাউকে ছাড়ব না। যারা আমার সন্তান থেকে আমাকে আলাদা করেছে তাদেরকে আমি মেরে ফেলব। বাবার পার্সিয়া আন্টি ভয় কোনো রকমে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি এখনও সেখানে দাঁড়িয়ে সব দেখে যাচ্ছিলাম। আমার মা মৃত্যুর পর তার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। যদিও আমার কথা কেউ শুনবে না, তবুও কান্নাজড়িত কণ্ঠে ডাক দিলাম, মা। পেছন থেকে আমার কাঁধে কারো ঠান্ডা হাত অনুভব করলাম। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম মা একটা সাদা আলোর মতো অবয়বে সেখানে দাঁড়িয়ে আছে। আমি মাকে দেখে আবেগে আপ্লুত হয়ে জিজ্ঞাসা করলাম, মা, তুমি আমাকে দেখতে পাচ্ছ? মা আমার গালে হাত দিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার সেই ছোট্ট আইদ এখন কত বড় হয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দাও মা। আমি সারা জীবন তোমাকে ভুল বুঝে এসেছি, কখনো সত্যিটা জানার চেষ্টাও করিনি। আমি তোমাকে সারা জীবন ঘৃণা করে স্মরণ করেছি। আমি বুঝতে পারিনি, জানতেও পারিনি। মা আমাকে শান্ত করে বলল, আমি জানি তুমি কিভাবে জীবনের এই পর্যন্ত পার করে এসেছো। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার সাথে থাকতে পারিনি। ওরা আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছে, তাই আমি ওদেরকে মারার জন্যই ফিরে এসেছি। আমি খুব শান্ত গলায় বললাম, মা, তুমি ফিরে যাও। তুমি যদি আজকে ওদেরকে মেরে ফেলো
তাহলে ভবিষ্যতে অনেক বড় একটা পরিবর্তন এসে যাবে। সোহানা কিভাবে এলো সেটা আমি কখনো জানতে পারবো না। এটা শুনে মা প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল, ভবিষ্যতে সবকিছু পরিবর্তন হয়ে গেলেও আমি ওদেরকে ছাড়বো না। তুই আমাকে বাধা দিলে আমি তোকেও মেরে ফেলবো। এই বলে মা আমার মাথায় অনেক জোরে চেপে ধরলো। আমি ব্যথায় কাতরাতে লাগলাম। আমার মস্তিষ্ক দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি আমার পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম। আমি ফিরে এলাম বর্তমানে। কথা আমার মাথা থেকে হাত ছড়িয়ে আমাকে ধরে নিয়ে একটা জায়গায় বসে শান্ত করলো। আমি স্বাভাবিক হয়ে কথাকে জিজ্ঞাসা করলাম, তার মানে মা ফিরে এসেছিল তার মৃত্যুর বদলা নিতে? কথা বলল, হ্যাঁ, তোমার মায়ের আত্মার হাত থেকে বাঁচতে আমার মা আর তোমার বাবা আবার সেই তান্ত্রিকের কাছে গিয়েছিল। কিন্তু তান্ত্রিক তাদেরকে এমন একটা সমাধান দেয় যা শুনে তারা দুইজনে অপ্রস্তুত হয়ে গিয়েছিল। আমি কৌতূহল নিয়ে বললাম, কি সমাধান দিয়েছিল তান্ত্রিক? কথা বলল, তান্ত্রিক বলেছিল তোমার মায়ের আত্মা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ খোলা আছে, সেটা হলো শারীরিক মিলন। মানে তোমার বাবা আর আমার মায়ের শারীরিক মিলন হলেই ওই আত্মা তার উদ্দেশ্য ভুলে তার জগতে ফিরে যাবে। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব? এটা কেমন সমাধান ছিল? বাবা নিশ্চয় এটা করতে রাজি হয়নি। কথা বলল, শুধু তোমার বাবা না, আমার মাও এটা করতে রাজি হয়নি। তারা তান্ত্রিকের ওপর রাগ করে সেখান থেকে চলে আসে। পথে তারা দুজন একে অপরের দিকে তাকাতে পারছিল না লজ্জায়। তারপর বাড়িতে এসে সেদিন রাতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। তোমার মায়ের আত্মা সবচেয়ে ভয়ঙ্কর রূপে আক্রমণ করে তাদের দুজনের ওপর। তোমার বাবা ছোট্ট তোমাকে নিয়ে রাতে ঘুমিয়েছিল আর আমার মা ছিল অন্য রুমে। হঠাৎ তোমার বাবা দরজায় কেউ জোরে জোরে টোকা মারল। তোমার বাবার ঘুম ভেঙে গেল। যখনই খাট থেকে নেমে দরজা খুলতে যাবে তখন খেয়াল করলো খাট ফ্লোরে নেই, বরং হাওয়ায় ভাসছে। এতে সে প্রচুর ভয় পেয়ে গেল। তোমার বাবা চিৎকার করে বলল, আইদ, ভয় পাবে, এগুলো বন্ধ করো দয়া করে। তখনই খাট ওপর থেকে ধপাস করে নিচে পড়ে গেল। তোমার বাবা তাড়াতাড়ি ছোট্ট আইদকে কোলে নিয়ে দরজা খুলে বাইরে গিয়ে দেখলো ডাইনিং টেবিলের চেয়ারে কেউ একজন বসে আছে। তোমার বাবা ভাবলো এটা পার্সিয়া, মানে আমার মা, তাই ডাক দিল, পার্সিয়া। ওপাশ থেকে কোনো জবাব এলো না। সেদিকে গিয়ে আস্তে আস্তে তার কাঁধে হাত রাখতে যাবে, তখনই পেছন থেকে আমার মা বলল, দুলাভাই, এত রাতে বাইরে কি করছেন? ঘুমাননি? তোমার বাবা চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখে পার্সিয়া দাঁড়িয়ে আছে। তাহলে সামনে কে? সাথে সাথে সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ আমার মা, মানে পার্সিয়া, রুমের দরজার ভেতর থেকে বাড়ি দিতে লাগলো আর বলতে লাগলো, দুলাভাই, কেউ বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে, দরজা খুলুন। তোমার বাবা আবার চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা পার্সিয়াও নেই। তোমার বাবা ভয়ে তাড়াতাড়ি তোমাকে একটা রুমে শুইয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল, কারণ সে জানতো ওই আত্মা ছোট আইদের কোনো ক্ষতি করবে না। সে এসেছে তাদের দুজনকেই মারতে। তোমাকে শুইয়ে তোমার বাবা গেল আমার মায়ের রুমে। দরজা খুলতে আমার মা ভয়ে তোমার বাবাকে জড়িয়ে ধরে। এতে করে তোমার মায়ের আত্মা আরও বেশি রাগান্বিত হয়ে যায়। ঘরের বিভিন্ন জিনিস আপনা আপনি ছুঁড়ে আসতে লাগলো তাদের দিকে। এবার তারা দুজনেই সিদ্ধান্ত নিল তান্ত্রিকের বলা কথা মেনে নিবে। যদিও মনের মাঝে সংকোচ কাজ করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা করে নেয়, যা করলে ওই আত্মা থেকে মুক্তি পাওয়া যাবে। এই পর্যন্ত বলে কথা থেমে গেল। নিচের দিকে মাথা দিয়ে কান্না করতে লাগলো। আমি স্তব্ধ হয়ে গেলাম এসব শুনে। আমার অতীতে এত কিছু ঘটে গেছে আমি নিজেও জানি না। কত সত্য এতদিন চাপা পড়েছিল। আমি কথাকে জিজ্ঞাসা করলাম, তার মানে সোহানা আমার সৎ বোন, আর সোহানা তোমার মায়ের পেটের বোন? কথা চোখের পানি মুছে বলল, হ্যাঁ, ওই ঘটনার ঠিক 9 মাস পর সোহানার জন্ম হয়, আর তুমি তখন এত কিছু বোঝো না। সোহানা তোমার বোন হয়ে বড় হতে থাকে। আমার চোখে পানি টলমল করছে। আমি চিৎকার করে বললাম, আমি এসব বিশ্বাস করি না। সোহানা আমার বোন, মানে আমার বোন। ভুলেও আর আমার সামনে এসব কথা বলবে না। কথা বলল, আইদ, আমি জানি তুমি এটা মানতে পারবে না, কিন্তু এটাই সত্যি। সোহানা যখন 5 বছর বয়স তখন আমার বাবা, মানে জিন রাজকুমার, এসব কিছু জেনে যায় কায়দাখানায় বসে। তখন সে অনেক ভেঙে পড়ে। সে আমার মাকে মেরে ফেলার প্রতিজ্ঞা করে তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। বাবা তো আর জানতো না মা বাধ্য হয়ে এটা করেছে। বাবা কায়দাখানা থেকে একদিনের জন্য ছাড়া পায়, এই শর্তে যে সে তার মানব স্ত্রীকে মেরে ফেলবে। বাবা তো এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাই বাবা রাজি হয়ে যায় এই শর্তে। বাবা মুক্ত হয়ে ক্রোধে ছুটে যায় মাকে মারার জন্য। আর সেদিন মায়ের কোনো কথা না শুনে বাবা নৃশংসভাবে আমার মাকে মেরে ফেলে। তোমার বাবা বাধা দিতে গেলে সে তাকেও মেরে ফেলে। তুমি আর সোহানা বাইরে খেলা করছিলে, তাই তোমরা সেদিন বেঁচে গিয়েছো আমার বাবার হাত থেকে। আমার মাকে মেরে তার লাশ নিয়ে জিন রাজ্যে ফিরে যায়। তার লাশ বাবা, মানে জিন রাজার সামনে রেখে বলেছে, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি রাজা। রাজা খুশি হয়ে বাবাকে মুক্তি দিতে চাইলে বাবার শর্ত রাখে চাঁদের পরিমাণে তার মেয়েকে খোঁজা বন্ধ করতে হবে রাজাকে। চাঁদের পরীকে চিরতরে মুক্তি দিতে হবে। কিন্তু রাজা এতে প্রচণ্ড ক্ষেপে যায়, কারণ রাজা কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল চাঁদের পরীকে মারার জন্য। তাই রাজা আমার বাবার শর্ত মেনে না নিয়ে বাবাকে আবার বন্দি করে দেয়। আর এদিকে তোমার কাকারা খুঁজে পায় তাদের ভাইয়ের মৃতদেহ ঘরের ভেতর। যেহেতু আমার মা, মানে তোমার কাকারা জানতো না এটা তোমার মায়ের যমজ বোন, তাই তারা তাকেও তোমার মা ভাবত।
তোমার বাবার মৃতদেহ পেয়ে তারা তোমার মায়ের কোনো খোঁজ না পেয়ে অপবাদ ছড়িয়ে দিল তোমার মা তোমার বাবাকে মেরে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। তারপরে ঘটনা তো তুমি জানোই। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম এগুলো। নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না। আমি রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলাম, তুমি তো এসব হওয়ার সময় সেখানে ছিলে না, তাহলে তুমি এত কিছু জানো কিভাবে? কথা একটু হেসে বলল, আইদ, আমি তোমার মতো কোনো সাধারণ মানুষ না। আমার মাঝে এমন কিছু আছে যা তোমার মাঝে নেই। আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জায়গায় বিচরণ করতে পারি। জিনরাজা এজন্যই আমাকে হুমকি মনে করে, আমাকে মারার জন্য উত পেতে বসে আছে। কথা বলে আপন মনে হাঁটতে হাঁটতে চলে যেতে লাগলো। আমি এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। এগুলো জানার পর ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই। সোহানা আমার আপন বোন না হলেও আমার কলিজা। ওর জন্য আমার ভালোবাসা আগে যেমন ছিল এখনও তেমন আছে, ভবিষ্যতেও থাকবে। সোহানা এসব জানার আগে চলে গিয়েছে, ভালো হয়েছে। এসব শুনলেও নিজেকে শান্ত রাখতে পারতো না, ও পাগল হয়ে যেত। উপরওয়ালা আমাদের কাছ থেকে যখন অনেক প্রিয় কিছু কেড়ে নেয় তখন আপাত মস্তকে সেটা খারাপ মনে হলেও পরে গিয়ে বুঝতে পারি ওনার সিদ্ধান্ত কখনোই ভুল ছিল না, আর কখনো ভুল হবেও না। তাই সৃষ্টিকর্তার সিদ্ধান্তে কখনো ভুল ধরতে নেই। আমি দৌড়ে গেলাম কথার কাছে। কথার পাশাপাশি হাঁটছি, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আমি বললাম, এখন কি করবে? কোথায় যাচ্ছ? কথা বলল, বাবাকে ছাড়িয়ে আনতে যাচ্ছি। তুমি তোমার রাস্তায় যেতে পারো, আমি আর কখনোই তোমাকে বিরক্ত করব না। কথা বলল, কি চাও? আমি বললাম, বিরক্ত হতে। কথা একটু হেসে বলল, তাহলে অপেক্ষা করো আমার জন্য, আমি বাবাকে নিয়েই ফিরব। আমি কথাকে জিজ্ঞেস করলাম, কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? কথা আমার মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল, অপেক্ষার কোনো নির্দিষ্ট সময় হয় না ঈদ। এমন হতে পারে সারা জীবন অপেক্ষা করতে হবে আমার জন্য। আমি বললাম, সারা জীবন করব তোমার জন্য অপেক্ষা। হয়তো একদিন অপেক্ষায় আমার উপর বিরক্ত হয়ে যাবে, কিন্তু আমি বিরক্ত হব না। যাও তুমি, এবং তোমার বাবাকে নিয়ে ফিরে এসো। কথা অশ্রুসিক্ত চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কথা তো জানে সে আর কখনো ফিরে আসবে না। কথা জুজুকে কোলে নিয়ে আদর করে বলল, আইদের খেয়াল রেখো জুজু। জুজুর চোখেও পানি, কারণ জুজু জানে কথা আর ফিরে আসবে না। প্রাণীরা মানুষের চোখ দেখে মন বুঝতে পারে, আর আমরা নিজের সর্বস্ব দিয়ে কাউকে ভালোবেসেও মানুষের মন পাই না। কথা বলল, আমি যেদিন ফিরে আসবো সেদিন আকাশের চারটা সম্পূর্ণ লাল রং ধারণ করবে, পাখিরা গান গাইবে, দূর আকাশ থেকে তারা খসে পড়বে, হঠাৎ কোনো সংকেত ছাড়াই বৃষ্টি শুরু হয়ে যাবে। আইদ বলল, আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য। কথা মিষ্টি করে হাসি দিয়ে বিদায় জানিয়ে চলে গেল ধোয়ার মতো রোশনি ছাড়িয়ে। আমি তাকিয়ে রইলাম কথার চলে যাওয়ার দিকে। আমি জানি কথার সাথে আমার মিল সম্ভব না, কারণ কোনো না কোনোভাবে কথা আমার বোনের পর্যায়ে আছে। আমাদের বাবা মায়ের ভুলের জন্য আজ আমরা এমন পরিস্থিতিতে এসে পড়েছি। জুজুর মাথায় হাত বুলাতে গিয়ে দেখলাম ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। আমি আর দেরি না করে দৌড়ে জুজুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। কথা জিনরাজ্যে পৌঁছানোর সাথে সাথে রাজার প্রহরীরা তাকে বন্দি বানিয়ে ফেলল। প্রহরীরা কথাকে নিয়ে গেল রাজ দরবারে রাজার কাছে। রাজা কথাকে দেখে বলল, স্বাগতম চাঁদেরপুরী, অবশেষে তাহলে ধরা পড়লে। অনেক হয়রানি করেছে আমাকে। কথা একটু হেসে বলল, আমি যদি নিজ থেকে ধরা না দিতাম তাহলে আপনার এসব চালাপেলার বাপের ক্ষমতা ছিল না আমাকে খুঁজে বের করার। রাজা রেগে গিয়ে বলল, ভুলে যাস না তুই এখন রাজার সামনে দাঁড়িয়ে আছিস। আমি চাইলে তোকে টুকরো টুকরো করে রাক্ষসদের খাইয়ে দিতে পারি। কথা বলল, এতদিন যেহেতু পারেননি এখনো পারবেন না, আর আমি এখানে নিজে থেকে কেন এসেছি সেটা কেউ জানতে চাইবেন না? রাজা হাসতে হাসতে সিংহাসন থেকে উঠে এসে কথার সামনে দাঁড়িয়ে বলল, আমার নাতনি তার বাবাকে ছাড়িয়ে নিতে এসেছে, সেটা আমি কিভাবে না জানি। কথা বলল, তাহলে ছেড়ে দেন আমার বাবাকে, বিনিময়ে আপনি যা চাইবেন তাই হবে। আমি কোনো প্রতিরোধ করতে এখানে আসিনি, আমি সম্পূর্ণভাবে আপনার কাছে আত্মসমর্পণ করতে এসেছি। রাজা বলল, তুই এটা অবশ্যই জানোস আমি কি চাই। এই চন্দ্রগ্রহণের আগে যদি তোকে মারতে না পারি তাহলে জিনরাজ্যের অর্ধেক প্রাণ ঝরে পড়বে তোর পায়ের তলায় থাকা ওই চাঁদের চিহ্নের প্রভাবে, আর আমি রাজা হয়ে এটা কখনো দিতে পারি না। কথা বলল, আমি জানি সেটা, আর আমিও চাই না আমার জন্য এতগুলো প্রাণ ঝরে যাক, তাই আমি নিজেকে আপনার কাছে ধরা দিয়েছি। মারার আগে আমাকে আমার বাবার সঙ্গে একবার দেখা করার সুযোগ দিন। রাজা কথার এই আবদার পূরণ করলেন। রাজা বুঝতে পারলেন কথার মন অনেক পরিষ্কার। কথা নিজের জীবনের ব্যাপারে চিন্তা না করে এখানে চলে এসেছে অর্ধেক জিনজাতিকে বাঁচানোর জন্য। নিমিষে কথার প্রতি রাজার সব রাগ এবং ঘৃণা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল। রাজা এই প্রথম তার নাতনিকে জড়িয়ে ধরে কান্না করে বলল, তোর বাবার একটা ভুলের জন্য আজকে না চাইতেও তোকে মারতে হবে। আমি বারবার নিষেধ করেছিলাম মানব মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্ক না জড়াতে, এতে করে আমাদের রাজ্যে অনেক ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু আমার ছেলে আমার কোনো কথাই শুনেনি। সেদিন তাই বাধ্য হয়েই তাকে বন্দী বানিয়ে নিয়েছিলাম, কিন্তু হতচ্ছাড়া তার কাজ আগেই করে দিয়েছে। আমি খবর পাই সে মানব মেয়ে গর্ভবতী। আমি যা ভয় পাচ্ছিলাম তাই হলো। যেহেতু আমার ছেলের শরীরের রাজবংশের রক্ত, তাই সে যদি কোনো মানুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়
তাহলে তার সন্তান চাঁদের চিহ্ন নিয়ে জন্ম নিবে। সে হবে চাঁদের পরী। আর সেই চাঁদের পরী যদি কোনোভাবে চন্দ্রগ্রহণ পর্যন্ত বেঁচে থাকতে পারে, তাহলে অর্ধেক জিন নিজেদের প্রাণ হারাবে তার প্রভাবে। কথা বলল, হ্যাঁ রাজা, সেটা আমি জানি। আর অনেক ভেবেচিন্তে আমি এখানে এসেছি। আমি চাই না আমার জন্য জিন রাজ্যের এত বড় ক্ষতি হয়ে যাক। রাজা বলল, আমাকে তুই রাজা ডাকিস না, দাদু বলে ডাক। আগামীকাল চন্দ্রগ্রহণ মনে আছে তো? তোর হাতে আজকের রাতটাই আছে। যা, নিজের বাবার সাথে দেখা কর। এই বলে রাজা প্রহরীদের ইশারা দিল। প্রহরীরা কথাকে নিয়ে তার বাবার কাছে গেল। এদিকে আমরা দেখতে পাই আইদ জুজুকে নিয়ে হাসপাতালে গিয়েছে। ডাক্তার জুজুর পরীক্ষা নিরীক্ষা করে ভারাক্রান্ত মনে আইদকে বলল, পশু পাখির মাঝে একটা রোগ আছে যার নাম হিমোকোলন। এই রোগটা তখনই দেখা দেয় যখন কোনো কারণে পশু পাখি একটানা কয়েকদিন নির্ঘুম থাকে। জুজু কয়েকদিন যাবৎ 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি কোন এক কারণে। হয়তো ও কাউকে খুব মিস করে, তার জন্য কান্না করে। তার স্মৃতি জুজুকে ঘুমাতে দেয়নি। আর তাই জুজুর মাঝেও হিমোক্লোন রোগটা বাসা বেঁধেছে। এই জুজুর দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে অবাক হয়ে বলল, স্যার, গত কয়েকদিন আগে আমার বোন মারা গিয়েছে দুর্ঘটনায়। জুজু আমার বোনকে অনেক ভালোবাসত। হয়তো ওর স্মৃতি জুজুকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে ও ঘুমাতে পারে না। এই রোগের কি কোনো প্রতিকার নেই স্যার? ডাক্তার আইদকে সান্ত্বনা দিয়ে বলল, যদি থাকতো তাহলে আমি কখনো জুজুকে নিয়ে ভয় পেতাম না। আসলে এই প্রাণীগুলো একবার যদি কারোর মায়া আটকে যায়, তাহলে তাকে ছাড়া কিছুই বোঝে না। ওরা মৃত্যু কি জিনিস সেটা বোঝে না। কষ্ট হলেও বলতে হচ্ছে, জুজুর হাতে আর বেশি সময় নেই, ওকে নিয়ে যাও। আইদ পাগলের মতো বলতে লাগলো, না স্যার, আপনি এটা বলতে পারেন না। আমার বোনটা আমাকে ছেড়ে চলে গেছে। এখন জুজু যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি সহ্য করতে পারবো না। স্যার, আপনি যা চান আমি তাই দেব, তবু জুজুকে ভালো করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। ডাক্তার বলল, সরি স্যার, আমার কাছে কোনো উপায় থাকলে আমি কখনো জুজুকে এভাবে হারাতে দিতাম না। আমি নিজেও একজন পশুপ্রেমিক, আমারও কষ্ট হচ্ছে জুজুর জন্য। আইদ চোখের পানি নিয়ে জুজুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। আইদ এটা মানতে পারছে না জুজুও তাকে ছেড়ে চলে যাবে। জুজুর দিকে তাকিয়ে দেখলো ওর চোখেও পানি। হয়তো জুজু বুঝে গেছে ওর হাতে আর বেশি সময় নেই। আইদের চোখ ভাসতে লাগলো জুজু আর সোহানার কাটারো মুহূর্তগুলো। জুজু সোহানার কতটা আপন ছিল সেই দৃশ্যটাও ভাসতে লাগলো। সেদিন সোহানার জন্য আইসক্রিম এনেছিল, কিন্তু সেটা গলে যাওয়ার পর জুজু সেই প্যাকেটে মুখ ঢুকিয়ে আর বের করতে পারছিল না। আইদ দোকানে গিয়ে একটা আইসক্রিম কিনে জুজুকে নিয়ে পার্কের বেঞ্চে বসে সেটা জুজুর সামনে দিয়ে বলল, জুজু, তোর না আইসক্রিম অনেক পছন্দ? দেখ, আমি তোর জন্য আইসক্রিম এনেছি, খেয়ে দেখ তো লবণ হয়েছে কিনা। জুজু আইসক্রিমটা শুকে একবার আইদের দিকে তাকিয়ে ভাঙা গলায় ম্যাও করলো। আইদ একটু হেসে বলল, আজকেও তুই আমাকে ছাড়া খাবি না, তাই না? তোরা কেন এত বিশ্বাসী হোস জুজু? কেন এত মায়া সৃষ্টি করে হারিয়ে যাস? একটু থেকে গেলে কি এমন হয়? আমি কি এতই খারাপ যে তোরা সবাই এক এক করে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? তোকে একটা সত্যি কথা বলি আজকে, যদিও তুই আমার কথা বুঝবি না, তবুও বলি তোকে। আমি আর সোহানা যেদিন ছোটবেলা এতিমখানা থেকে পালিয়ে আসছিলাম, সেদিন তুই আর তোর 2 ভাই আর মায়ের সাথে ঘুমিয়েছিলি। সোহানা তোকে দেখেই বলল, এটা ওর লাগবে। আমি তো আমার বোনের আবদার কখনো ফেলতে পারি না, তাই আমি তোকে তোর মা এবং ভাইদের কাছ থেকে চুরি করে নিয়ে আসি। আমি তোকে ছোটবেলায় তোর মায়ের আদর থেকে বঞ্চিত করেছি, তোর ভাইদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। মা বাবা ছাড়া কারো জীবন কিভাবে কাটে সেটা আমার চেয়ে ভালো আর কে বলতে পারবে। জানিস জুজু, তুই ছাড়া আমরা অসম্পূর্ণ ছিলাম। তুই সোহানাকে এত ভালোবাসিস যে ওর কাছে যাওয়ার জন্য তাড়াহুড়া করা শুরু করে দিয়েছিস। আর কয়েকটা দিন আমার সাথে থেকে গেলে কি এমন হতো? আমি জানি কোথাও আর ফিরে আসবে না। ভেবেছিলাম অন্তত তুই থাকবি আমার সাথে। জুজু, আমি তোকে আঘাত করেছিলাম, তাই না? জানিস, তোকে আঘাত করে আমি বেশি ব্যথা পেয়েছি। তোর ক্ষত দেখলে আমার মনে রক্তক্ষরণ শুরু হয়। প্লিজ জুজু, আর কয়েকটা দিন আমার সাথে থেকে যা। সোহানাকে হারানোর ব্যথা এখনো ভুলতে পারিনি আমি। তুই চলে গেলে আমি পাগল হয়ে যাব জুজু। এই জুজু, কিছু তো বল। জুজু নিজের হাত পা ছেড়ে দিল ধীরে ধীরে। জুজুর অশ্রু ভেজা চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আজ অনেকদিন পর জুজু ঘুমিয়ে গেল, তবে এই ঘুম আর কখনো ভাঙবে না। আইদ জুজুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। এই পৃথিবীতে আর কেউ রইল না আইদের জন্য। আইদ আজ সম্পূর্ণ একা। তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আইদের চোখের পানি বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। আইদ কাঁদতে কাঁদতে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সৃষ্টিকর্তা, তুমি আমার উপর এত খুশি যে আমার কাছ থেকে সবাইকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, শুধু পরপারে আমার প্রিয় জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিও। এদিকে কথা তার বাবার সাথে দেখা করছে। বাবাকে নিজের চোখে জীবনের প্রথমবার দেখে কথা নিজেকে সামনে রাখতে পারল না। বুক ভরা এক আর্তনাতে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কথার বাবাও নিজের মেয়েকে সামনে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। কথার বাবা বলতে লাগলো, মা, তুমি এখানে কেন এসেছো? ওরা তোমাকে মেরে ফেলবে, চলে যাও এখান থেকে। কথা কাঁদো কাঁদো গলায় বলল, তোমাকে জড়িয়ে ধরার আমার এক আকাশ সমান ইচ্ছা ছিল বাবা, আর সেটা পূরণ হয়েছে। এখন আমি মরে গেলেও কোনো দুঃখ থাকবে না। কথার বাবা বলল, আমি জানি,
আমার ভুলের জন্য আজ তোমাকে মরতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দিও। কথা বলল, না বাবা, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তুমি নিজের মুক্তি চাওনি, তার বদলে আমার নিরাপত্তা চেয়েছো রাজার থেকে। তুমি আমার সবচেয়ে ভালো বাবা, কিন্তু তুমি ভুল বুঝে মাকে মেরে ফেলেছ। কথার বাবা একটু অভিমানের স্বরে বলল, তোমার মা আমার সাথে বেইমানি করেছিল, তাকে মেরে আমি কোনো ভুল করিনি। কথা এক এক করে সেদিনের ঘটে যাওয়া ঘটনা বলল সব তাকে। সবকিছু শুনে কথার বাবা কান্নায় ভেঙে পড়ল। এতদিন সে তার স্ত্রীকে ভুল ভেবে এসেছে, এমনকি তার কোনো কথা না শুনেই তাকে মেরে ফেলেছে। কথার বাবা কষ্টে নিজের কপাল চাপড়াতে লাগলো। কথা তাকে শান্ত করে জড়িয়ে ধরে বলল, বাবা, জীবনের শেষ সময়টা আমি তোমার সাথে কাটাতে পেরেছি, এতেই আমি খুশি। কথার বাবা মেয়েকে জড়িয়ে ধরে রাখলো। শেষবারের জন্য কথার কপালে চুমু খেয়ে বলল, আমাকে মাফ করে দিও মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষার কথা শুনে কথার মনে পড়ে গেল আইদও তার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু চাইলেও কথার ফিরে যেতে পারবে না। এক বুক কান্নার ভালোবাসায় সিক্ত হলো বাবা মেয়ের শেষ বিদায়। প্রহরীরা এসে কথাকে নিয়ে গেল। সময় শেষ কথার। এখন কথার নিজেকে বলি দিয়ে অর্ধেক জিন জাতিকে রক্ষা করার সময় হয়ে এসেছে। রাজদরবারে সবার চোখে পানি, রাজা নিজেও কাঁদছে। কথার বাবা রাজার পাশে দাঁড়িয়ে আছে। আজ সে মুক্ত কারাগার থেকে। রাজা কথার উদ্দেশ্যে বলল, তোর এই কুরবানি গোটা জিন রাজ্য মনে রাখবে আজীবন, তুই আমাদের মাঝে অমর হয়ে থাকবি। কথা কিছু বলল না, হাসি মুখে নিজের গর্দান পেতে দিল জল্লাদের তলোয়ারের নিচে। কথার বাবা নিজের মেয়ের মৃত্যু দেখার সাহস হলো না, চোখ বন্ধ করে কান্না করতে লাগলো। রাজা তাকে সান্ত্বনা দিয়ে বলল, সেদিন আমার কথা শুনলে আজকে এই দিনটা তোর মুখোমুখি হতে হতো না তোমাকে। কথার বাবা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আজ তার কিছুই করার নেই। অবশেষে সময় হয়ে গেল। জল্লাদ তার তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে আছে রাজার হুকুমের অপেক্ষায়। রাজা অনেক কষ্টে নিজের মুখ থেকে উচ্চারণ করল, এখন। জল্লাদ সাথে সাথে কথার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলল। কথার মৃত্যুতে পুরো রাজসভা নীরব হয়ে গেল। সবাই কথার সম্মানে হাঁটু গেড়ে বসে পড়ল। রাজা হুকুম দিল রাজদরবারের কবরস্থানে সবার উঁচু স্থানে কথাকে দাফন করা হোক। প্রতি বছর এই দিনে শোক পালন করার ঘোষণা করা হলো রাজ্যে। এদিকে আইদ জুজুকে দাফন করল সোহানার কবরের পাশেই। অশ্রুসিক্ত চোখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আইদ হাঁটতে লাগলো কোনো এক অজানা পথের উদ্দেশ্যে। আজ আইদের কোনো লক্ষ্য নেই, নেই কোনো পিছু টান। আইদ এখন মুক্ত বাতাসের মতো, কোথায় যাবে তাও জানে না। শুধু অপেক্ষা একজনের জন্য, যে প্রমিস করেছিল সে আসবে একদিন। এদিকে আমরা দেখি পেছনে কবরের পাশে সোহানা জুজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আইদকে হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে। 10 বছর পর আজ সোহানার মৃত্যুবার্ষিকী। আইদ ফুল হাতে নিয়ে সোহানার কবরের পাশে দাঁড়িয়ে আছে। তখন রাত প্রায় 12টা বাজে। আইদ আনমনেই বলে উঠল, কেমন আছিস ভেন্ডি? আমি ভালোই আছি। তুই থাকলে আজকে দেখতে পারতি আমাদের এখন নিজস্ব একটা বাড়ি করেছি, যেখানে সব কিছু আছে, তবুও তো শূন্যতা আমাকে এক রাতও ঘুমাতে দেয় না। তোর আর জুজুর জন্য প্রতিদিন 2টা আইসক্রিম কিনে রাখি, এই আশায় যে তোরা হয়তো ফিরে আসবি, কিন্তু বারবার আমি হতাশ হই। জানিস ভেন্ডি, তোর জন্য অনেক সুন্দর একটা জামা কিনেছি, একদিন সময় করে এসে দেখে যাস। সত্যি বলতে আমি তোকে অনেক মিস করি রে। এ বলে আইদ কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। আইদ আকাশের দিকে তাকিয়ে দেখলো চাঁদটা সম্পূর্ণ লাল রং ধারণ করেছে, পাখিরা গান করছে। আইদের মনে পড়ে গেল কথার শেষ কথাগুলো। কথা তো এমন কিছুই বলে গিয়েছিল। আইদ আকাশের দিকে তাকিয়ে তারা খুঁজতে লাগলো। হ্যাঁ, একটা তারা দেখা যাচ্ছে। কিছু বোঝাটার আগেই তারাটা খসে পড়ল আকাশ থেকে। আইদ পাগলের মতো চারিদিকে তাকাতে লাগলো। আইদের চোখ শুধু কথাকে খুঁজছে। আইদ দৌড়ে রাস্তায় চলে এলো। মানুষজন দৌড়ে বৃষ্টি দেখে বাঁচার চেষ্টা করছে। বাইরের দোকানপাটগুলো বন্ধ করে দোকানিরা দৌড়ে যে যার মতো ছাউনির তলায় আশ্রয় নিচ্ছে। তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে গেলাম। লাল নীল চুরি পরা একটা হাত আমাকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দিল। আমার সবকিছু স্লো মোশনে চলতে লাগলো। আমি চোখ থেকে বৃষ্টির পানি মুছে ভালো করে তাকিয়ে দেখলাম অদ্ভুত সুন্দর পরীর মতো একটা মেয়ে। মেয়েটা আমাকে হাত ধরে টেনে তুলে বলল, সরি। আমি হাঁ করে তাকিয়ে আছি। মেয়েটার কথায় আমার ধ্যান ভাঙল। এই যে মিস্টার, আর ইউ ওকে? আমি বললাম, কথা?